এই বেদিক এজ হচ্ছে 1500 থেকে 600 বিসির মধ্যে। বেদিক এজটা কি 1500 থেকে 600 বিসির মধ্যে, কিন্তু আমরা এই বেদিক এজকে দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে স্যার ঋগ্বেদিক এজ, যেটাকে বলা হয় আর্লি বেদিক এজ, আর একটা হচ্ছে পোস্ট বেদিক এজ, যেটাকে বলা হয় লেটার বেদিক এজ বলবো শুদ্ধ। তো আমরা এই যে বেদিক এজ আছে 1500 থেকে 1500 বিসি টু 600 বিসি পর্যন্ত, এটাকে দুটো ভাগে ভাগ করব। এই দুটো ভাগের ফার্স্ট হচ্ছে 1000 বিসি থেকে, এই টোটাল আজকে আমরা যে ক্লাস করব এটা হচ্ছে 1500 বিসি থেকে 1500 বিসি টু 1000 বিসি, যেখানে স্যার ঋগ্বেদিক টাইম বা ঋগ্বেদিক সময় বলা হয় এটাকে। তো আমরা আজকে ক্লাস করব 1500 বিসি থেকে 1000 বিসি, 1500 বিসি টু 1000 বিসি, যেটা যেখানে ঋগ্বেদ লেখা হয়, ঋগ্বেদ সম্বন্ধে আমাদের পুরো ডিফাইন করব, এটাকে বলা হয় আর্লি বেদিক পিরিয়ড। এরপরে যেটা 1000 বিসি থেকে 600 বিসি পর্যন্ত সেটাকে বলা হয় পোস্ট বেদিক পিরিয়ড। তো আমরা এটা নিয়ে ক্লাস করব আজকে। হরপ্পান সিভিলাইজেশন যে 2500 বিসি থেকে 1750 বিসির মধ্যে পরে আবার বৈদিক সভ্যতা তৈরি হচ্ছে। এই বৈদিক সভ্যতা 1500 থেকে 600 বিসির মধ্যে আসে। তো দেখা যাবে যে ওই যে গ্যাপিংটা 1750 থেকে 1500 বিসি পর্যন্ত, 1500 বিসি পর্যন্ত, এই টাইমটাকে ট্রানজিশন জোন বলা হয়। এইখানে কি হয় না, কোনো একটা সভ্যতা শেষ আর একটা নতুন সভ্যতা তৈরির একদম মিডিল পোর্শনস, এই মিডিল পোর্শনসকে আমরা প্রথমেই দেখবো, এটাকে ট্রানজিশন জোন বলা হয় হিস্ট্রিতে। নেক্সট, এটা নতুন একটা সভ্যতা তৈরি হওয়ার যে যে আগের পিরিয়ডটা, নতুন একটা সভ্যতা, যেমন হরপ্পা সভ্যতা কমপ্লিট হয়ে গেছে, দেন বেদিক সভ্যতা তৈরি হচ্ছে। তো এই বেদিক সভ্যতা তৈরি হওয়া এবং আরেকটা সভ্যতা শেষ হওয়া, এই মাঝখানে একটা জোন তৈরি হয়, এটাকে ট্রানজিশন জোন বলা হয়। এখানে কোনো কিছুই থাকে না, নতুন উৎপত্তি, মানে কোনো কিছু জিনিস যেন নতুন উৎপত্তি হয়, সেই উৎপত্তির মতো করে একটা নতুন সভ্যতা তৈরি হয় বিভিন্ন ইকুইপমেন্টস দিয়ে, ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট, বিভিন্নভাবে এটার সময় প্রাকৃতিক এবং সাংস্কৃতিক পরিবেশ মিলে একটা নতুন সভ্যতার জন্ম হয়, এটাকে ট্রানজিশন বেল্ট বা জোন বলা হয়। নেক্সট আমরা আসবো বেদিক সভ্যতা। এই বেদিক সভ্যতায় দেখবো যে স্যার যে আর্য মেন এখানে স্ট্রিম। তো বেদিক সভ্যতায় দেখে যদি দেখি আর্যরা এখানে অ্যাকচুয়ালি মেন স্ট্রিম। আর্য সাধারণত আমাদের দেশে কোন সময় এসেছিল সেটা একটু জানবো। তো আর্যরা যদি আসে, তো এই আসার সময় বিভিন্ন সময়, এবং যেমন 1500 বিসি থেকে 600 বিসির মধ্যে এই বেদিক এজটাকে বলা হয়, কিন্তু আর্যরা এর আগে আমাদের দেশে ভারতে আসতে থাকে। এবং এই আসার যে জায়গা, লোকেশনস, এরা বেসিক্যালি কোথা থেকে এসেছিল, ওয়ার্ল্ডের কোন কোন জায়গা থেকে এসেছিল, কোন কোন প্লেস থেকে এসেছিল, কান্ট্রি থেকে এসেছিল, এটা নিয়ে একটু ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। তার মধ্যে সাম কলার বিলিভস দ্যাট দ্য আরিয়ান্স were native to the soil of India, and some other scholars believe that they are migrated from outside. তার মানে কি না, কিছু ঐতিহাসিক মনে করেন যে এই যে আর্যরা আমাদের দেশেই বসবাস করত, কিন্তু কিছু স্কলার বিশ্বাস করেন যে আর্যরা অ্যাকচুয়ালি আমাদের দেশ নয়, এটা আউটসাইড, আমাদের দেশ থেকে বাইরে থেকে এরা আমাদের দেশে এসেছিল। তার মধ্যে প্রথম যদি আমি ঐতিহাসিকদের কথা বলি, তার নাম বিজি তিলক। বিজি তিলক, ইনি বাল গঙ্গাধর তিলক, ইনি বলেছেন আর্যদের আসার যে লোকেশন সেটা দেখিয়েছেন, যে ইনি বলেছেন যে আর্কটিক রিজিয়ন থেকে এসেছিল। আর্কটিক রিজিয়ন মানে হচ্ছে স্যার উত্তর মেরু, ঠিক আছে, যে আর্কটিক মানে হচ্ছে সুমেরু যাকে বলা হয়। সুমেরু না উত্তর মেরুর যে জায়গাটা বরফাবৃত অঞ্চল, সেই উত্তর মেরুর বরফাবৃত অঞ্চল, সেই জায়গা থেকে আর্যরা আমাদের দেশে আসে, ঠিক আছে। এটা কে বলেছেন, এটা হচ্ছে বিজি তিলক, ওনার একটা লেখা বইও আছে। এবং এরপরে সেটা আমি পরে আসছি, এবং এরপরে যেটা আসে সেটা হচ্ছে এসি দাস বলে একজন ঐতিহাসিক, ইনি বলেছেন যে আর্যরা অ্যাকচুয়ালি সপ্ত সিন্ধু অঞ্চলেই বসবাস করত, সপ্ত সিন্ধু অঞ্চলেই এদের বাসস্থান ছিল, এটা এসি দাস বলেছেন। আর এই সপ্ত সিন্ধু মেনশনস করা আছে ঋগ্বেদে। তো ঋগ্বেদে আমরা যে সপ্ত সিন্ধু রেফারেন্সেস 7 রিভার্স, এ ল্যান্ড অফ 7 রিভার্স, এই 7টা রিভার কি কি না, 7টা রিভার হচ্ছে, প্রথম হচ্ছে সিন্ধ, যেটাকে ইন্দাস বলা হতো, দেন সরস্বতী, তারপরে আমরা দেখব ঝিলাম, চেনাব, রবি, সুতলেজ, এবং তোমার যেটা আছে সেটা হচ্ছে এই যে রিভারগুলো আছে, এই রিভারগুলোকে একসঙ্গে মিলে তৈরি হয় সপ্তসিন্ধু, 7টা রিভার। এই অঞ্চলে এরা বসবাস করতো, এটাকে বলেছেন, এটা বলেছেন এসি দাস, ঠিক আছে। অ্যান্ড নেক্সট যেটা আসবো সেটা আসবো যে
এরপরে আরও যে বিজ্ঞানীরা বলেছে তার মধ্যে এই ঐতিহাসিকরা বলেছেন, এই ঐতিহাসিকদের মধ্যে ফার্স্ট ইউরোপ থেকে এসেছে, আর্যরা ইউরোপ থেকে আমাদের দেশে এসেছে এটা বলেছেন উইলিয়াম জোন্স। অ্যান্ড দেন এরপর যেটা বলবো সেটা হচ্ছে স্যার স্বামী দয়ানন্দ সরস্বতী বলে একজন আমাদের দেশে হিস্ট্রিয়ান ছিলেন। ইনি আর্যদের আসার লোকেশনসটা জানিয়েছেন যে এরা তিব্বত থেকে এসেছে। দয়ানন্দ সরস্বতী বলেছেন যে আর্যরা তিব্বত থেকে আমাদের দেশে আসে। আরেকজন যিনি বলেছেন সেটা হচ্ছে ম্যাক্স মুলার, ইনি বলেছেন সেন্ট্রাল এশিয়া থেকে আর্যরা আসে। তো ম্যাক্স মুলার কি বলেছেন না আর্যদের আসার লোকেশনস সেন্ট্রাল এশিয়া। তো এবার আমরা যদি এটা দেখি যে বিভিন্ন ঐতিহাসিকদের অনুযায়ী দ্য পপুলার বিলিফ থেকে আমরা দেখি, অ্যাকর্ডিং টু পপুলার বিলিফ দ্য Aryans are supposed to have the migrate from Central Asia. তো যত ঐতিহাসিকদের মত দেখা যায় তার মধ্যে আমরা বেসিক্যালি দেখতে পাই যে আর্যরাদের সে সব থেকে বেশি যে মতটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সেন্ট্রাল এশিয়া। কারণ সেন্ট্রাল এশিয়া, এবার ব্যাপারটা যে সেন্ট্রাল এশিয়া জায়গাটা আমাকে দেখতে হবে। তো সেন্ট্রাল এশিয়া কোন কোন দেশ নিয়ে তৈরি, এখানে মেনলি 5টা কান্ট্রির ওপর সেন্ট্রাল এশিয়া বেসড করে আছে, তার সঙ্গে আরও কিছু কান্ট্রিজ যুক্ত থাকে। তো এই 5টা কান্ট্রির মধ্যে কে কে আছে না, কে দিয়ে দুটো নাম আছে, কিরগিজস্তান আর কাজাকিস্তান। দুটো আছে টি দিয়ে, তুর্কমেনিস্তান অ্যান্ড তুর্কিস্তান অ্যান্ড তাজাকিস্তান, তুর্কমেনিস্তান অ্যান্ড তাজাকিস্তান, আর আছে উজবেকিস্তান। এই যে সেন্ট্রাল এশিয়ার এরিয়াটা যেখানে এই জায়গা থেকে আর্যরা নাকি এসেছিল, এটা পপুলার বিলিফ থেকে দেখা যায়। তো অ্যাকর্ডিং টু পপুলার বিলিফ যে ঐতিহাসিকরা দেখা গেছে যে এরা সব থেকে বেশি বিশ্বাস করে যে এরা সেন্ট্রাল এশিয়া থেকে এসেছে, কারণ সেন্ট্রাল এশিয়ার সঙ্গে আর্যদের কিছুটা মিল দেখা যায়। সেই সিমিলারিটিস আমরা পরে দেখতে পাবো। এইগুলো ছিল যে আর্যদের লোকেশন, একটা এরা অ্যাকচুয়ালি কোথা থেকে আমাদের দেশে এসেছিল। তো আমরা যদি দেখি ইন্ডিয়ায় যে ম্যাপ দ্য অরিজিন অফ আরিয়ান্স, আর্যদের উৎপত্তি কোথা থেকে হয়েছে। ফার্স্ট হচ্ছে সপ্তসিন্ধু রিজন, এসি দাস বলেছেন ইনি। অ্যান্ড বিজি তিলক বলেছেন আর্কটিক রিজন, মানে উত্তর মেরু যেটাকে বলে। উত্তর মেরু মানে যেখানে সুমেরু অঞ্চল আছে। তো আমাদের পৃথিবীর যে দুটো গোলার্ধ আছে, একটা উত্তর গোলার্ধ একটা দক্ষিণ গোলার্ধ, সেই উত্তর মেরু অঞ্চলে যে বরফাবৃত অঞ্চল আছে সেখান থেকে এসেছেন ইনি বিজি তিলক বলেছেন। এনার একটা লেখা বইও আছে দ্য হোমল্যান্ড অফ আরিয়ান্স। তো এটা এনার এই জায়গা থেকে ইনি ব্যাখ্যা করেছেন যে কিভাবে এরা আর্কটিক রিজিয়ন থেকে এসেছেন। ম্যাক্স মুলার সেন্ট্রাল এশিয়ার কথা বলেছেন ইনি, এটা সব থেকে বেশি পপুলার বিলিফ। বিভিন্ন ঐতিহাসিকরা এই কথাটা বলছে যে ম্যাক্স মুলার বলেছেন যে সেন্ট্রাল এশিয়ার যে জায়গাগুলো আছে আমরা জানলাম কি কিরগিজস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান অ্যান্ড উজবেকিস্তান, এই জায়গা থেকে সাধারণত এসেছে এটা ম্যাক্স মুলার, এবং এটাই সব থেকে বেশি ঐতিহাসিকরা বিশ্বাস করেন। নেক্সট তারপরে আসবো তিব্বত রিজিয়ন, যেটা দয়ানন্দ সরস্বতী বলেছেন অ্যান্ড উইলিয়াম জোন্স বলেছেন ইউরোপ। তো আমরা যদি দেখি এখানে ম্যাপ, তো ইন্ডিয়ার ম্যাপে এখান থেকে দেখতে পাবো যে এই ইন্ডিয়ার ম্যাপে এই জায়গা থেকে এইখান থেকে, মানে আমরা যদি এই ওপর দিকে, এটা সেন্ট্রাল এশিয়া, এই সেন্ট্রাল এশিয়া থেকে এরা ইন্ডিয়াতে ঢোকে। আর এইখানে একটা জায়গা আছে যার নাম হচ্ছে স্যার হিন্দুকুশ মাউন্টেন। আর এটা সাধারণত বেশি ডিনোট করা হয় যে এরা যখন আসে তো হিন্দুকুশ মাউন্টেনকে টপকে ভারতবর্ষে আসে, এবং ভারতবর্ষে এসে প্রথম এদের যে লোকেশনসগুলো এরা ডিনোট করে, যে লোকেশনসগুলো এরা বসতি স্থাপন করতে শুরু করে, প্রথম হচ্ছে এখানে আফগানিস্তান। এই আফগানিস্তানে এলাকায় এরা প্রথম বসতি স্থাপন করে, আফগানিস্তান, ইস্টার্ন আফগানিস্তান এদের লোকেরা। দেন এরা পাঞ্জাব অঞ্চলে বসবাস করে, দেন ওয়েস্টার্ন ইউপিতে বসবাস করে, অ্যান্ড দেন এরা হচ্ছে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। এই যে 4টি জায়গা মেনলি, এই 4টি জায়গায় এরা আস্তে আস্তে বসতি স্থাপন করতে শুরু করে। তাহলে প্রথম এরা সেন্ট্রাল এশিয়া থেকে, যদি আমরা পপুলার বিলিফ থেকে দেখি যে এটা সেন্ট্রাল এশিয়া থেকে আসে, হিন্দুকুশ মাউন্টেনকে টপকে এরা ইন্ডিয়ায় যখন আসে, ইন্ডিয়ায় এই 4টি লোকেশনস এরা বসবাস করতে শুরু করে। ফার্স্ট হচ্ছে কি না, আমরা যদি আফগানিস্তানকে দেখি, ইস্টার্ন আফগানিস্তান, দেন আমরা দেখব স্যার পাঞ্জাব অঞ্চল অ্যান্ড নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, যেটা কোথায় আছে না, যেটা আছে আমরা পিওকে দেখব, কাশ্মীর, অ্যান্ড তারপরে পিওকে পাক অকুপাইড কাশ্মীর, তার একদম পাশে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, অ্যান্ড দেন এখানে ওয়েস্টার্ন ইউপি। এই 4টি লোকেশনে এসে এরা বসবাস করতে শুরু করে। অ্যান্ড 600 BC পর্যন্ত,
মানে আমরা দেখব যে আর্যদের লোকেশন সাধারণত 1500 বিসি থেকে 600 বিসি, এই 600 বিসি পর্যন্ত আর্যরা টোটাল এই একদম এখান থেকে এন্টার করে, পরবর্তীকালে এরা এখান থেকে এন্টার করে ইন্দো গাঙ্গেটিক প্লেনে একদম বসবাস করতে শুরু করে, এবং 600 বিসি পর্যন্ত এরা টোটাল নর্থ ইন্ডিয়াকে ক্যাপচার করে নেয়, নর্থ ইন্ডিয়ায় টোটাল আধিপত্য বিস্তার করে, এবং এই অঞ্চলটাকে, এই নর্থ ইন্ডিয়া অঞ্চলটাকে বলা হয় আর্যবর্ত। ঠিক আছে, এই অঞ্চলটাকেই বলা হয় আর্যবর্ত। এরা টোটাল 600 বিসি পর্যন্ত টোটাল নর্থ ইন্ডিয়াটাকে ক্যাপচার করে নেয়। এটা হচ্ছে আর্যদের লোকেশনস, আর্যদের অরিজিন থেকে বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মত আছে। সেখান থেকে সব থেকে পপুলার বিলিভ হচ্ছে কি না সেন্ট্রাল এশিয়া, যেটা ম্যাক্স মুলার বলেছেন, এটা পপুলার বিলিভ, এবং এখান থেকে হিন্দু কুশকে টপকে এরা ইন্ডিয়ায় আসে। আর ইন্ডিয়ায় আমরা এসে 4টে লোকেশনস দেখলাম, যেটা হচ্ছে ইস্টার্ন আফগানিস্তান, অ্যান্ড দেন পাঞ্জাব, অ্যান্ড দেন নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স অ্যান্ড ওয়েস্টার্ন ইউপি। ক্লিয়ার স্যার? নেক্সট আমরা এগোবো যেটা, সেটা হচ্ছে না অ্যাকর্ডিং টু পপুলার বিলিভ থেকে তো আমরা জানি যে এটা সাধারণত এরা পরবর্তীকালে কোথায় ঢোকে না, পরবর্তীকালে এরা এসে একদম সেন্ট্রাল এশিয়া থেকেই আসে, এবং দেন দ্য গ্রুপ কেম টু ইন্ডিয়া অ্যান্ড সেটেল পাঞ্জাব, এরা পাঞ্জাবে সেটেল হয়ে যায়, এবং এরপর এখান থেকে এরা ইন্দো গাঙ্গেটিক প্লেনে পুরো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, এবং এই অঞ্চলগুলোকেই, এই উত্তর ভারতের এই পুরো অঞ্চলগুলোকে আর্যবর্ত বলা হয়। নেক্সট আমরা দেখব এই বোঘাজ কই বলে একটা ইনস্ক্রিপশন পাওয়া গেছে। এই বোঘাজ কই ইনস্ক্রিপশনটা প্রথম তো কোথা থেকে পাওয়া গেছে? বোঘাজ কই ইনস্ক্রিপশন পাওয়া গেছে তুর্কি থেকে। তুর্কি যেটাকে আমরা তুরস্ক বলবো, তুর্কি থেকে বোঘাজ কই ইনস্ক্রিপশনটা পাওয়া গেছে। যে লিপিটা পাওয়া গেছে আমাদের, এই যে বোঘাজ কই ইনস্ক্রিপশন, এই বোঘাজ কই ইনস্ক্রিপশন পাওয়া গেছে তুরস্ক থেকে। এটা কোথায় পাওয়া গেছে? প্রথম তো কোশ্চেন আসবে যে তুরস্ক থেকে পাওয়া গেছে, ঠিক আছে। আর এই তুর্কি থেকে পাওয়া গেছে। এটা কি বলে যে আরিয়ানসদের মুভমেন্ট ফ্রম ইরান টু ইন্ডিয়া। আরিয়ানসরা এই যে ইরান থেকে, অ্যাকচুয়ালি এখান থেকে বোঝা যায় যে আরিয়ানসরা ইরান থেকে এসেছে। তো ইরান থেকে ইন্ডিয়াতে যে মুভমেন্ট করেছিল সেটা সম্বন্ধে বোঘাজ কই ইনস্ক্রিপশন থেকে পাওয়া যায়। তাহলে কোন ইনস্ক্রিপশন থেকে পাওয়া গেছে? না বোঘাজ কই ইনস্ক্রিপশন। এটা কোথায় এই বোঘাজ কই ইনস্ক্রিপশনটা কোথায় আবিষ্কৃত হয়েছে? সেটা হচ্ছে স্যার তুরস্কেতে, যেটাকে তুর্কি বলে। নেক্সট এইখান থেকে যদি আমরা দেখি তো এরা মুভমেন্ট সম্বন্ধে, বোঘাজ কই ইনস্ক্রিপশন আরেকটার জন্য খুব বিখ্যাত, কারণ এই বোঘাজ কই ইনস্ক্রিপশনে যে বেদিক পিরিয়ডের যে ঋগ্বেদ আছে, সেই ঋগ্বেদের যে গডস আছে, সেই গডসের সম্বন্ধে উল্লেখ করা আছে বেসিক্যালি। তো তার মানে যে বোঘাজ কই যে ইনস্ক্রিপশন আছে সেখানে আমরা দেখব যে আরিয়ানসরা এরা ইরান থেকে ইন্ডিয়াতে আসে, সেই মুভমেন্টটা দেখতে পাবো, এখানে খোঁজ পাই। আর এখানে বেসিক্যালি ঋগ্বেদিক টাইমে যে দেবতাগুলো ছিল, যে গডসগুলো ছিল, সেই গডসের সম্বন্ধে এই বোঘাজ কই ইনস্ক্রিপশন থেকে আমরা জানতে পারি। নেক্সট আমরা বেদিক লিটারেচার। তার মানে আমরা প্রথম তো হচ্ছে দেখলাম যে ঐতিহাসিকরা বিভিন্নভাবে ডিফাইন করেছেন যে আর্যরা সাধারণত কোথা থেকে এসেছিল, এবং ভারতে এসে কোথায় কোথায় এদের লোকেশনস মেনলি বিস্তার করেছিল, এবং কিছু আমরা দেখলাম ইনস্ক্রিপশন, যে ইনস্ক্রিপশন থেকে সাধারণতভাবে আমরা বুঝতে পারি যে এরা সেন্ট্রাল এশিয়া, ইরান এই জায়গা থেকে এসেছিল। এরপরে আসবো স্যার লিটারেচার। বেদিক লিটারেচার যদি পড়ি তাহলে বেদিক লিটারেচারে দেখবো যে বেদিক লিটারেচার comprises of 4 literary productions. বেদিক লিটারেচার comprises 4 literary productions comprises of 4 literary productions. Meaning স্যার এই বেদিক যে লিটারেচার আছে এটা 4টে ইউনিটস নিয়ে তৈরি হয়েছে। 4টে ইউনিটস কি না, এই 4টে ইউনিটস। ফার্স্ট হচ্ছে স্যার সংহিতা বা বেদা। সংহিতা আর বেদা মানে যাকে সংহিতা বলি তাকেই বেদ বলি। এন্ড নেক্সট হচ্ছে ব্রাহ্মণ, তারপরে হচ্ছে স্যার আরণ্যক, তারপরে উপনিষদ। প্রত্যেকটাকে আলাদা করে স্যার ডিফাইন করা আছে, তবু আমি একটু স্যার শর্ট করে এখানে আপাতত বলে দিই। বেদ তাহলে আমাদের যে বেদিক লিটারেচার, যে বৈদিক সাহিত্য, এই বৈদিক সাহিত্য 4টে ইউনিটস নিয়ে তৈরি। প্রথম হচ্ছে স্যার বেদ বা সংহিতা, নেক্সট হচ্ছে স্যার ব্রাহ্মণ, তারপরে স্যার আরণ্যক, আর দেন উপনিষদ। এবার ব্যাপারটা হচ্ছে স্যার এইটুকু বুঝে নাও যে স্যার বেদ জিনিসটাকে, এখানে এই বেদকে 4 ভাগে ভাগ করা হয় না। এই বৈদিক যে সমাজ ছিল, এই বৈদিক সমাজ, বৈদিক যে এজটা ছিল, এরাটা ছিল, এই সময়ের বিভিন্ন জিনিস, সেটা সামাজিক হোক, সেটা রিলিজিয়াস হোক, সেটা হচ্ছে তোমার ইকোনমিক সেক্টর হোক, সমস্ত ক্ষেত্রে আমরা বেদ থেকে খবর পাই। এই বেদ 4 ভাগে ভাগ করা, ঋক, সাম, যজুর বেদ অ্যান্ড অথর্ব বেদ। ঋগ্বেদে কি সম্বন্ধে বলা আছে এটা একটু জাস্ট ডিফাইন করে দিই। ঋগ্বেদ বলেছেন, ঋগ্বেদ একটা কি না
এ কালেকশনস অফ লিরিক্স। তাহলে ঋগ্বেদ কি এ কালেকশন অফ লিরিক্স। এই লিরিক্সের যে কারেকশন এটা কি অ্যাকচুয়ালি, না এটা হচ্ছে এখানে আছে ভার্সেস অ্যান্ড যেটা যেটাকে হেমস বলে। তো হেমস অ্যান্ড ভার্সেস এটা নিয়ে পরে আলোচনা করব। তাহলে ঋগ্বেদ কি সম্বন্ধে বলে, না এই কালেকশনস অফ লিরিক্স। নেক্সট আমরা আসবো স্যার সামবেদ। সামবেদ বলে এ বুক অফ চান্স, মানে সামবেদের সঙ্গীত সম্পর্কে বলা আছে। তাহলে সাম ফর স ফর সামবেদ আর স ফর সঙ্গীত, এটা একটা কোড মনে রাখবে। তাহলে সামবেদে কি লেখা আছে, না সঙ্গীত সম্বন্ধে। তারপরে আসবো স্যার যজুর্বেদে। যজুর্বেদে লেখা আছে এ বুক অফ স্যাক্রিফিসিয়াল প্রেয়ার্স। তার মানে কি, না দেবতাদের উদ্দেশ্যে যে আমরা মন্ত্র যে পুজো অর্চনা আয়োজন করতাম, সেই পুজো অর্চনার অ্যাকচুয়ালি নিয়ম কানুনগুলো এই যজুর্বেদে লেখা আছে। না স্যাক্রিফিসিয়াল প্রেয়ার্স সম্বন্ধে, যে আমরা কিভাবে কোনো দেবতাকে যদি আমরা পুজো পাঠ করি, তার যে রিচুয়ালসগুলো, তার যে নিয়ম কানুনগুলো, সেটা হচ্ছে স্যার যজুর্বেদের লেখা আছে। অ্যান্ড দেন অথর্ববেদ। অথর্ববেদ লেখা আছে বুক অফ ম্যাজিক্যাল ফর্মুলা। এখানে আমরা দেখতে পাই অথর্ববেদে যে এই বুক অফ ম্যাজিক্যাল ফর্মুলা থেকে আমরা বুঝতে পারি যে এটা অ্যাকচুয়ালি এটা কি হয়েছে, না এখানে আমাদের দেখা যায় যে যে ব্ল্যাক ম্যাজিকের কথা বলা আছে, যে ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে আমরা এই অথর্ববেদ থেকে পাই। তাহলে ফার্স্ট হচ্ছে বেদ। তাহলে বেদকে চার ভাগে, এই বেদ একটা বেদিক লিটারেচারের মধ্যে একটা ইউনিট। এন্ড পরে আসে স্যার ব্রাহ্মণাস। ব্রাহ্মণাস মানে কি স্যার, ব্রাহ্মণাস হচ্ছে এই বেদের মতো যে হেমস গুলো থাকতো। হেমস মানে কি স্তব্ধ গান, স্তব্ধ ভজন। তো এই হেমস গুলোকে ব্যাখ্যা করার জন্য, এক্সপ্লেন করার জন্য একটা ইউনিট বেদের সাথে অ্যাটাচ থাকতো, তার নাম কি ব্রাহ্মণ। এই ব্রাহ্মণাস, এই সাহিত্য, এই বেদ যে বেদিক লিটারেচার, মানে বেদিক লিটারেচারের মধ্যে যে বেদ, চারটে বেদ আছে, এই চারটে বেদের আর যে প্রত্যেকটা বেদের যে হাইমসগুলো থাকতো, যে স্তব্ধ বা ভজনগুলো থাকতো, এইগুলোকে ডিসক্রাইব করা হতো এই ব্রাহ্মণার মাধ্যমে। তো এই ব্রাহ্মণাস এটা একটা সাহিত্য, এটা প্রত্যেকটা বেদের সাথেই তার মানে অ্যাটাচ থাকবে, তার কারণ প্রত্যেকটা বেদেতেই হাইমস আর ভার্সেস থাকতো। কিন্তু এ ব্রাহ্মণা করতো হেমসকে, কেমন করে হাইমসকে, যেটাকে স্তব্ধ বা শ্রুতি গান বা ভজন বলা হতো, একে ব্যাখ্যা করার জন্য। নেন আরণ্যক। আরণ্যক সম্বন্ধে যদি আমরা জানি, যে আরণ্যক অ্যাকচুয়ালি কি হয়, না এইটা সাধারণত হারমিটসদের কথা লেখা আছে। অরণ্যক মানে হচ্ছে দ্য ফরেস্ট। এই ফরেস্টে যে হারমিটস এবং তাদের শিষ্যরা থাকতো, তাদের জীবনযাপন, তাদের কলাকৌশলী কিভাবে তারা থাকতো, সেটা সম্বন্ধে আরণ্যকে লেখা আছে। নেক্সট আমরা দেখবো উপনিষদ। তো উপনিষদে আমরা দেখবো, উপনিষদ একটা ফিলোসফিক্যাল টেক্সট। এই উপনিষদ কি হতো, উপনিষদ হচ্ছে একটা ফিলোসফিক্যাল টেক্সট। উপনিষদ প্রত্যেকটা বেদের সঙ্গে উপনিষদও অ্যাটাচ থাকতো, কারণ বেদে চারটে বেদের মধ্যে হেমস অ্যান্ড ভার্সেস থাকতো। হেমস মানে হচ্ছে স্যার আমরা বলতে পারি স্তব্ধ শ্রুতিগান, অ্যান্ড ভার্সেস মানে হচ্ছে গদ্য, যেটা গদ্যের আকারে লেখা হতো। এই গদ্যের আকারে যে ভার্সেস লেখা হতো, এই ভার্সেসকে যে ব্যাখ্যা করতো তার নাম হচ্ছে স্যার উপনিষদ, ফিলোসফিক্যাল টেক্সট। তাহলে ভার্সেসকে ব্যাখ্যা করতো কে, উপনিষদ। তার মানে প্রত্যেকটা বেদেতেই ভার্সেস অ্যান্ড হাইমস থাকতো। তাহলে প্রত্যেকটা বেদের সাথে উপনিষদ অ্যাটাচ থাকবে, অ্যান্ড দেন প্রত্যেকটা বেদেতে হাইমস থাকতো। ওই হাইমসকে কে ব্যাখ্যা করতো, এক্সপ্লেন করতো, না ব্রাহ্মণাস। ক্লিয়ার স্যার, বোঝা গেছে? নেক্সট আমরা আসবো, এরপর আসবো স্যার ফার্স্ট ঋগ্বেদ। তার মানে বেদের যে চারটে ভাগ দেখলাম, সেই চারটে ভাগের আমরা শুনলাম, এই চারটে ভাগের মধ্যে আমরা ফার্স্ট ভাগ দেখবো, যেমন ঋগ্বেদ। ঋগ্বেদটা কি না, ঋগ্বেদ যদি দেখি, দ্য ঋগ্বেদ ইজ দ্য ওল্ডেস্ট টেক্সট ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড দেয়ারফোর ইজ অলসো নোন অ্যাজ দ্য ফার্স্ট টেস্টামেন্ট অফ ম্যানকাইন্ড। মানে ঋগ্বেদকে আমরা বলেছি যে ঋগ্বেদ পৃথিবীর মধ্যে সব থেকে ওল্ডেস্ট টেক্সট হিসেবে ধরা হয়, আর ঋগ্বেদকে পৃথিবীর মধ্যে সব থেকে ওল্ডেস্ট টেক্সট হিসেবে ধরা হয়, এবং সেই জন্য ঋগ্বেদকে আমরা পৃথিবীর সব থেকে ফার্স্ট টেস্টামেন্ট অফ ম্যানকাইন্ড বলা হয়। টেস্টামেন্ট মানে কি স্যার, টেস্টামেন্ট মানে হচ্ছে দলিল। তো ম্যানকাইন্ড মানব জাতির প্রথম দলিল, মানব জাতির প্রথম দলিল কাকে বলা হয় স্যার, না এই আমরা বেদকে বলবো, ঋগ্বেদকে। তাহলে ঋগ্বেদকে মানব জাতির প্রথম দলিল বলা হয়, এবং এটি পৃথিবীর সব থেকে ওল্ডেস্ট পুরনো টেক্সট, একটা লিখিত বই। নেক্সট কন্টেন্টস আমরা দেখবো এই ঋগ্বেদের মধ্যে কি আছে, না 10,500 ভার্সেস আছে। আমি আগেই বলেছি স্যার, এই যে ভার্সেস গুলোকে কে এক্সপ্লেন করতো, তার নাম উপনিষদ। তার মানে ভার্সেসকে এক্সপ্লেন করার জন্য প্রত্যেকটা বেদে
উপনিষদ কিছু থাকতো, তাহলে এই 10,500 ভার্সেস ছিল, এই একে এক্সপ্লেন করতো কে? উপনিষদ। উপনিষদ লেখা আছে। এন্ড এর যে হাইমস আছে, হাইমস মানে উপনিষদ মানে ভার্সেস মানে কি স্যার? ভার্সেস মানে হচ্ছে গদ্যের আকারে যেটা লেখা হতো। আর এই দিকে আমরা হাইমস দেখবো। এই হেমস গুলো স্যার মানে কি? এটা স্যার কবিতার যে ছদ্ম, যে স্তব্ধ গান, ভজন বলতে পারো, স্তুতি বলতে পারো। তো এইগুলোকে ব্যাখ্যা করার জন্য ব্রাহ্মণাস থাকতো, আমরা আগেই বলেছি। তো এই ঋগ্বেদে কতগুলো হাইমস থাকতো স্যার? 1028টা। আর ভার্সেস থাকতো 10,500। নেক্সট আমরা দেখবো এই যে হাইমস আছে না, এই ইট 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 ইজ ডিভাইডেড ইনটু 10 মন্ডলস। তাহলে হেমস যে ছিল, এই যে স্তব্ধ বা শ্রুতিগা ভজন ছিল, এই ভজন যে যে 1028টা ভজন ছিল, এইগুলোকে আবার 10টা মণ্ডলে ভাগ করা হয়, ঠিক আছে? তাহলে ইট ইজ ডিভাইডেড ইনটু 10 মন্ডলস। এর মধ্যেই 10টা মণ্ডল ছিল, 10টা ভাগে ভাগ করা হয়। তো প্রত্যেকটা ভাগ্যে একটা করে মণ্ডল বলা হয়, নাম দেওয়া হয়। এর মধ্যে 2 থেকে সপ্তম মণ্ডল পর্যন্ত এরা আগে লেখা হয়ে গেছিল না, 2 থেকে সপ্তম মণ্ডল এরা আগে তৈরি হয়ে গেছিল। এইটাকে একসঙ্গে বলা হয় গোত্রা। তাহলে এদেরকে একসঙ্গে কি বলা হয়? গোত্রা। তো 2 থেকে সপ্তম মণ্ডলকে কি বলা হয়? গোত্রা। এবং প্রথম এবং দশম মণ্ডল এরা একদম লাস্ট এডিশন হয়েছিল। তো একদম লাস্ট এডিশন কি হয়েছিল না? প্রথম এবং দশম মণ্ডল। এই দশম মণ্ডল লাস্ট এডিশন। এর মধ্যে স্যার এই দশম মণ্ডল খুব ইম্পর্টেন্ট। দশম মণ্ডল কন্টেইনস দ্য পুরুষা সুক্তা। পুরুষা সুক্তা তার মানে কোথায় আছে স্যার? ঋগ্বেদে। পুরুষা সুক্তা এবার কি এক্সপ্লেন করে স্যার? পুরুষা সুক্তা এক্সপ্লেন দ্য বর্ণ সিস্টেম। এই বর্ণ সিস্টেম মানে কি? আমরা এখানে বেদা লিখেছি 4 বর্ণস যে ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এন্ড শূদ্র। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে 4টি বর্ণ ছিল, এই বর্ণকে এক্সপ্লেন করে কে? পুরুষা সুক্তা। এই পুরুষা সুক্তা কোন মণ্ডলে ছিল স্যার? দশম মণ্ডলে। আর দশম মণ্ডল কোথায় অবস্থান করে না? ঋগ্বেদে। তার মানে স্যার এই পুরুষা সুক্তা কি এক্সপ্লেন করে? which explain the 4 বর্ণস is later hymns of 8 mandals in Rigbed. It says that the persons originated from the body of the পুরুষ। এই যে আমাদের যে পার্সনস, আমাদের যে পুরুষা সুক্তা মানে কি না? একজন পুরুষের মুখ থেকে ব্রাহ্মণের উৎপত্তি হয়েছে, হাত থেকে উৎপত্তি হয়েছে ক্ষত্রিয়, এন্ড থাই থেকে উৎপত্তি হয়েছে বৈশ্য, এন্ড ফিট থেকে একদম পায়ের পাতা থেকে উৎপত্তি হয়েছে শূদ্র। এইটা পুরুষা সুক্তার মেইন কাহিনী, এটা এক্সপ্লেন করেছে। তাহলে মানে বর্ণভেদ কথা যদি আমরা এখান থেকে কোশ্চিন আছে স্যার শূদ্র কোথায় উল্লেখ আছে, তাহলে যদি বলবে ঋগ্বেদে। তার কারণ ঋগ্বেদের দশম মণ্ডলে পুরুষা সুক্তা আছে। ক্লিয়ার স্যার? তো এই পুরুষা সুক্তা দশম মণ্ডলে আছে, এটা পরীক্ষায় আসে এবং এটা খুব ইম্পর্টেন্ট। আর বর্ণভেদ প্রথা এটা পুরুষা সুক্তার মধ্যেই পড়ে। তাহলে ব্রাহ্মণ মাউথ থেকে, ক্ষত্রিয় আর্মস থেকে, বৈশ্য থাই থেকে, অ্যান্ড শূদ্র ফিট থেকে, এটা একটা পুরুষা সুক্তার ছবি। তো এই পুরুষা সুক্তার এখান থেকে স্যার মাউথ থেকে আসে ব্রাহ্মণ, অ্যান্ড হাত থেকে আসে স্যার ক্ষত্রিয়। ক্ষত্রিয় মানে স্যার হাত দ্বারা যুদ্ধ করতো। আর ব্রাহ্মণের মুখ চলতো, তার কারণ সেখানে বিভিন্ন রকমের পুজো অর্চনা, হাইমস, ভার্সেস এগুলোকে রিসাইট করতো, সেই জন্য মুখ থেকে ব্রাহ্মণ। হাত থেকে এবং থাই হচ্ছে বৈশ্যরা বিজনেস করতো। এবং ফিট থেকে আসতো কি না? শূদ্র। তো এরা সব থেকে নিচে থাকতো, এটা দেখানো হয়েছে স্যার ঋগ্বেদে। ঠিক আছে স্যার? নেক্সট আমরা আসবো, তার মানে আমরা ঋগ্বেদ দেখবো। এরপরে আসবো স্যার না বেদাস। তো এখানে আছে যে আমরা আসবো দেখবো বেদাস। এটা তো আমরা সংহিতার মধ্যে বেদা দেখেছি। তো দেয়ার আর 4 বেদাস। ঋগ্বেদ প্রথম হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ অ্যান্ড অথর্ববেদ। তাহলে ঋগ্বেদ হচ্ছে কালেকশন অফ লিরিক্স বলে দিয়েছি, সামবেদ বুক অফ চ্যান্টস বলে দিয়েছি স্যার, যজুর্বেদ বুক অফ স্যাক্রিফিশিয়াল প্রেয়ার। এবং আমরা আলোচনা করছিলাম স্যার ঋগ্বেদ। নেক্সট আমরা আসবো দেখবো স্যার ঋগ্বেদের এই যে হাইমস। প্রথম তো আমরা ঋগ্বেদ দেখেছি, তার এটা সেকেন্ড পার্ট। দ্য হাইমস অফ ঋগ্বেদ ওয়্যার রিসাইটেড বাই হোত্রি। তার মানে আমরা ঋগ্বেদ পড়ছিলাম, ঋগ্বেদের মধ্যে দেখলাম যে স্যার কতগুলো মন্ডল আছে না? হাইমস আছে। ভার্সেস আছে কত না? ভার্সেস আছে 10,500টি ভার্সেস, যেটাকে এক্সপ্লেন করে কে স্যার? ব্রাহ্মণ। এটাও একটা গ্রন্থ। অ্যান্ড হাইমস আছে কত না? 1028টি, যেটাকে এক্সপ্লেন কে করে না? যেটাকে এক্সপ্লেন করে স্যার হেমসকে এক্সপ্লেন করে স্যার ব্রাহ্মণা, অ্যান্ড ভার্সেসকে এক্সপ্লেন করে উপনিষদ। নেক্সট আমরা দেখবো এইখানে এই যে হেমস আছে, এই হেমস একে অ্যাকচুয়ালি যারা রিসাইট করতো, যারা এই সবাই সাধারণ মানুষরা সাধারণত এটা করতে পারতো না, এদেরকে রিসাইট করা হতো। কিছু ব্রাহ্মণ যারা এই কেবলমাত্র এই হাইমসকেই রিসাইট করতো ঋগ্বেদের হাইমস গুলোকে স্তব্ধ গান বা স্তুতি গান বা ভজন
এইগুলোকে যে পড়াতো বা উচ্চারণ করতো বা যে পড়তো তাকে বলা হয় হোত্রী। তো এটা পরীক্ষায় আসে। ঋগ্বেদে যে the hymns of Rigbed were recited by Hotri. Next, তারপরে আসবো ঋগ্বেদ is collections of prayers offered to Agni, Varun, এইদিকে ইন্দ্র অ্যান্ড মৈত্র। এই যে আরো সো অনেক আদার্স যে গডগুলো ছিল সেই গডসগুলোকে উদ্দেশ্যে এই মন্ত্রগুলো তৈরি হতো, ঠিক আছে, যেগুলোকে আমরা হাইমস অ্যান্ড ভার্সেসের আকারে দেখবো। নেক্সট আমরা দেখবো এখানে ঋগ্বেদ রেফারেন্স টু সপ্ত সিন্ধু, দ্য ল্যান্ড অফ সেভেন রিভার্স। তাহলে ঋগ্বেদ রেফারেন্সেস সপ্ত সিন্ধু। তো সপ্ত সিন্ধুর কথা ঋগ্বেদ বলে, দ্য ল্যান্ড অফ সেভেন রিভার্স। এই রিভার্সগুলো সম্বন্ধে পরীক্ষায় আসে এবং এই ঋগ্বেদিক সময়ে এই সপ্ত সিন্ধু যে সাতটা নদী ছিল, সাতটা নদীর ঋগ্বৈদিক টাইম পিরিয়ডে এদের নামগুলো আলাদা আলাদা ছিল, এইগুলো পরীক্ষায় আসে। প্রথম হচ্ছে ইন্দাস দেখবো। ইন্দাস রিভার যেটা আমরা জানি তার নাম ছিল স্যার সিন্ধ রিভার ঋগ্বেদিক টাইমে। দেন আমরা সরস্বতী রিভারকে নন্দী তারনা বলা হয় বা নদী তারনা বলা হয়। সরস্বতী নদীর ঋগ্বেদিক টাইমে নাম কি ছিল না নন্দী বা নদী তারনা, নদী তারনা, ঠিক আছে। নেক্সট এটা ঝিলাম, ঝিলামের নাম ছিল স্যার বিতস্তা, ঝিলমের নাম ছিল বিতস্তা। এটা লেখাটা একটু উলট পালট হয়েছে, এটা ঝিলাম এইদিকে হবে, বিতস্তা এইদিকে হবে, তো ঝিলাম বিতস্তা। দেন স্যার চেনাব, চেনাবের নাম ছিল স্যার ওই সময় ঋগ্বেদিক টাইমে আস্কিনি, আস্কিনি বলে নাম ছিল যে এই নদীর, তার নাম চেনাব। নেক্সট হচ্ছে রবি, রবির নাম ছিল স্যার পুরুষানি। অ্যান্ড দেন বিয়াস, বিপাশা, সুতলেজ, সুতুদ্রু যেটাকে বলা হয়। তো ব্যাপারটা হচ্ছে স্যার এখানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্যার পুরুষানি, আস্কিনি, এটা খুব ইম্পর্টেন্ট। আর নদী তারনা, এই এই তিনটে নাম স্যার খুব, কারণ চেনাব নদী সম্বন্ধে তোমাকে পরীক্ষায় আসে যে চেনাব নদীর অ্যাকচুয়ালি ওই সময় বৈদিক পিরিয়ডে এর নাম কি ছিল আস্কিনি। অ্যান্ড রবি, রবি হচ্ছে পুরুষানি, কারণ এখানে 10 রাজার যুদ্ধ হয়েছিল। তো এটা নিয়ে পরীক্ষা আসে যে 10 রাজার যে 10 কিং যে ব্যাটল হয়েছিল সেটা কোন নদীর তীরে হয়েছিল, তোমাকে বলবে রবি নদীর তীরে, এবং রবির ওই সময়ের নাম ছিল স্যার পুরুষানি, ঠিক আছে, ক্লিয়ার। অ্যান্ড মোর মেনশনস রিভার, যদি এই রিভারগুলোর মধ্যে সব থেকে বেশি মেনশন করার যে রিভার তার নাম কি না একটা হচ্ছে সিন্ধু, সিন্ধু নদী এবং সরস্বতী নদী, এই দুটো নদীর নাম সব থেকে বেশি ঋগ্বেদে মেনশন করা আছে। এবং আরো দুটো নদীর নাম ঋগ্বেদের সময় মেনশন করা হয় এই সপ্ত সিন্ধু ছাড়া, সেটা হচ্ছে একটা হচ্ছে যমুনা, যমুনা অ্যান্ড গঙ্গা। যমুনা অ্যান্ড গঙ্গা এই দুটো নয়, গঙ্গা ওয়াজ মেনশনড in Rigvedic period 1 times and Yamuna mentioned 3 times, clear। তো এটা দেখো এখানে আছে, আমার পিকচার দেখি, এটা হচ্ছে স্যার সিন্ধ রিভার, এইটা সিন্ধের উপনদী, এগুলো উপনদী স্যার। সিন্ধের উপনদী কি কি আছে স্যার না এখানে আছে বিতস্তা, আস্কিনি, পুরুষানি, বিপাশা, শতদ্রু, অ্যান্ড এইখানে সরস্বতী। এই জায়গায় তাহলে এটা সপ্ত সিন্ধু, এই সপ্ত সিন্ধু এরিয়াতেই ঋগ্বেদিক পিরিয়ড অ্যাকচুয়ালি তৈরি হয়। আর সঙ্গে সঙ্গে এখানে তুমি দেখতে পাচ্ছ গঙ্গা অ্যান্ড যমুনাকে। তো এই যে রিভারগুলো এইগুলো ঋগ্বেদিক টাইমে এদের কি নাম ছিল সেটা পরীক্ষায় আসে। এবং এই সময় এটা এই এক্সামগুলো যেসব এক্সামগুলোতে তার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রবি অ্যান্ড চেনাব অ্যান্ড সরস্বতী নদীর এই টাইমে নামটা কি ছিল। নেক্সট আসবো দেখবো 10 রাজন ব্যার। আমরা এক্ষুনি বললাম যে স্যার 10 রাজন ব্যার কোথায় হয়েছিল যুদ্ধটা না রবি রিভার যেটাকে পুরুষানি বলে, এই রিভারের তীরে 10 রাজন ব্যার হয়েছিল। এই 10 রাজন ব্যারটা কি না অ্যাকর্ডিং টু ঋগ্বেদ সপ্তম মণ্ডল। তাহলে 10 রাজন ব্যার সম্বন্ধে আমরা জানতে পারি কোন মণ্ডল থেকে, সপ্তম মণ্ডল থেকে 10 রাজন ব্যার সম্বন্ধে আমরা জানতে পারি, তাই কি না। নেক্সট আসবো দ্য ব্যাটল ওয়াজ ফট অন দ্য ব্যাঙ্ক অফ পুরুষানি। তাহলে এই ব্যাটলটা কোথায় হয়েছিল না পুরুষানি, যেটাকে আমরা পুরুষানি রিভারের অ্যাকচুয়ালি এখন নাম কি রবি, এই রিভারের তীরে এই 10 রাজন ব্যাটটা হয়েছিল। এটা কাদের মধ্যে হয়েছিল স্যার, ফাইট বিটুইন সুদাস দ্য ভারত কিং। এই সময় এই ঋগ্বেদিক টাইমে প্রায় 30টা ট্রাইব মেনশন করা আছে, 30টা ট্রাইবের মধ্যে এর মধ্যে সব থেকে বেস্ট যেটাকে হচ্ছে ভারত কিং, যেটাকে সুদাস, যে ভারত কিং এর মধ্যে ভারত একটা ট্রাইব, সেই ট্রাইবের রাজা কি ছিল না সুদাস। আর একটা ট্রাইব ছিল 10 কিংস যেটাকে লিড করতো পুরুষ। তো পুরুষ একটা ট্রাইব ছিল, এই ট্রাইবের আন্ডারে 10টা রাজা একসঙ্গে জোটবদ্ধ হয়ে ভারত কিং, যে ভারতের যে কিং, এই ভারত যে হচ্ছে তোমার ট্রাইব,
তার কিং ছিল সুদাস, সুদাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধটা হওয়ার কারণ তো স্যার ঐতিহাসিকরা বিভিন্নভাবে ডিফাইন করেছে, কিন্তু এর অ্যাকচুয়াল কারণ এখনো পর্যন্ত খোঁজে যায় না। তবে সাধারণত এটাই যে একটা কিং আরেকটা কিংকে তখনকার সময় আক্রমণ করতো, কারণ একটা ট্রাইব আর একটা ট্রাইবকে অধিগ্রহণ করার কথা সেখান থেকেই হতে পারে। তো এর মধ্যে এই যে সুদাসকে বলা হয় যে ভারত কিং, এটাকে সাধারণত দেখানো হয়েছে স্যার এটা আরিয়ান্স। তো আর্যদের এই এটা মানে সুদাসকে এই ভারত কিংকে আর্য দেখানো হয়েছে। আর 10 কিংস যে পুরুষ ডাইনেস্টি ছিল, যেটা পুরু যে ডাইনেস্টি ছিল, এই পুরু যে ট্রাইব, এই ট্রাইবের আন্ডারে যে 10টা কিং, এদেরকে অনার্য, তাহলে আর্য আর অনার্যের মধ্যেই যুদ্ধটা হয়। তো এটা দেখানো হয়েছে। তো এবার এই সুদাসের এই যে প্রিস্ট ছিল তার নাম বিশ্বামিত্র। তো সুদাসের প্রিয়েস্ট ছিল বিশ্বামিত্র, কিন্তু পরবর্তীকালে এটা বিশ্বামিত্রকে চেঞ্জ করে বশিষ্ঠতে নিয়ে আসে। অ্যান্ড বশিষ্ঠ অ্যান্ড বিশ্বামিত্র, তাহলে সুদাসের মেন প্রিয়েস্ট কে ছিল, পুরোহিত না বিশ্বামিত্র প্রথমে ছিল, কিন্তু ওনাকে চেঞ্জ করে দেওয়া হয়। আর ওনার চেঞ্জ হয়ে গেলেই এই বিশ্বামিত্র পরবর্তীকালে 10 কিং এর প্রিয়েস্ট হয়ে যায়, পুরোহিত হয়ে যায়। তো 10 যে কিংস তার পুরোহিত হয়ে যায় বিশ্বামিত্র। আর তখন সুদাসের এই যে ভারত কিং সুদাস, তার হচ্ছে পুরোহিত কে হয়ে যায় না, তার পুরোহিত হয়েছে তখন বশিষ্ঠ। তো এই দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব চলে। এই দ্বন্দ্ব থেকে বশিষ্ঠ বিশ্বামিত্র এরাই 10 কিংসকে অ্যাকুমুলেট করে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করে। তো এটা ছিল অ্যাকচুয়ালি এই যুদ্ধের। এই যুদ্ধেতে স্যার পরবর্তীকালে যে জিতে যায় সেটা হচ্ছে ভারত কিং সুদাস, এবং সুদাস জেতার পর স্যার পুরুষ সঙ্গে অ্যাটাচড হয়ে যায়, এবং পুরুষ সঙ্গে অ্যাটাচড হয়ে পরবর্তীকালে পুরুষ সঙ্গে অ্যাটাচড হয়ে এরা কুরু বংশ বা কুরু ডাইনেস্টি তৈরি করে। আর সেখান থেকেই স্যার মহাভারত, আমরা পরবর্তীকালে মহাভারত দেখবো, এই টাইম পিরিয়ডেই দেখতে পাবো। তো এরপরে আসবো স্যার দ্য ঋগ্বেদ, দ্য ওল্ডেস্ট 4 বেদাস সিমিলারিটিস উইথ দ্য আবেস্তা। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হবে স্যার। ঋগ্বেদ যে ওল্ডেস্ট যে টেক্সট গুলো আছে তার মধ্যে কার সাথে এটার সব থেকে সিমিলারিটিস পাওয়া যায়, এটা এক্সামে আসে। তার নাম হচ্ছে জেন্দ আবেস্তা। জেন্দ আবেস্তা এটাও একটা স্যার ইরানিয়ান টেক্সট, যেটা হচ্ছে হলি বুক মানা হয়, এটা জরাথুস্ট্রের হোলি বুক মানা হয়, পবিত্র বুক। এই যে জেন্দ আবেস্তার সঙ্গে ঋগ্বেদিক একটা সিমিলারিটিস দেখা যায়। আর এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাকে কোশ্চেন হবে যে ঋগ্বেদ সিমিলার কার কোন হলি বুকের সঙ্গে ছিল বা আছে। তো সেটা তোমাকে কোশ্চেন করবে, সেটা হচ্ছে তুমি বলবে জেন্দ আবেস্তা। এই জেন্দ আবেস্তা একটা ইরানিয়ান টেক্সট। অ্যান্ড নেক্সট এর কিছু ভোকাবুলারি টার্মস রিফ্লেক্টিং কমন ইন্দো ইরানিয়ান হেরিটেজ, এইগুলো সম্বন্ধে এর একই রকমের দেখা গেছে। তো এর কিছু যে জেন্দাবেস্তার মধ্যে কিছু টার্মস এবং যে ঋগ্বেদের মধ্যে কিছু টার্মস, এই দুটো এক সিমিলার দেখা গেছে। কিছু ইন্দো ইরানিয়ান হেরিটেজ দেখা গেছে, কিন্তু কিছু ভোকাবুলারিজ দেখা গেছে। তো এইগুলো সিমিলার দেখে দেখা যায় যে ঋগ্বেদের সঙ্গে এই জেন্দাবেস্তার অনেকটা মিল ছিল আর সিমিলারিটিস আছে। তো দেন এটা দেখবো যে ঋগ্বেদ ম্যানুস্ক্রিপ্ট যে ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট, যেটা কোথায় আছে না পুনে, এটা পুনে হবে, পুনে হ্যাভ বিন নমিনেটেড ফ্রম ইনস্ক্রিপশনস ইউনেস্কোস মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার 2007। তো এই ঋগ্বেদের কিছু ম্যানুস্ক্রিপ্ট আছে, সেই ম্যানুস্ক্রিপ্টকে না পুনের কিছু ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট ইনি 2007 সালে এই ম্যানুস্ক্রিপ্টকে তোমার নমিনেট ম্যানুস্ক্রিপ্ট, যে এনারই ম্যানুস্ক্রিপ্ট মানে এই ইনস্টিটিউটেরই ম্যানুস্ক্রিপ্ট, যেটা নমিনেট হয়েছে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড, রেজিস্টার্ড হয়েছে কত 2007-এ না আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ যে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ডে, এটা ইউনেস্কো থেকে করেছেন। ঠিক আছে, এটা 10 রাজন ব্যার, এখানে যুদ্ধের একটা পিকচার দেওয়া আছে, এটা মনে রাখবে। তাহলে 10 রাজন ব্যার কোন মন্ডলে ডিফাইন করা আছে স্যার? 10 রাজন ব্যার ডিফাইন্ড বা এটা করা হয়েছে না সপ্তম মন্ডল অব ঋগ্বেদ। আর এই সপ্তম মন্ডল অব ঋগ্বেদে যে 10 রাজন ব্যার এটা লেখা আছে। আর এখানে স্যার এটা কোন নদীর তীরে হয়েছিল স্যার? এটা পরীক্ষা আসবে, কোন নদীর তীরে না, এটা স্যার হয়েছিল রবি, যেটা ওই সময়ের নাম ছিল পুরুষানী, এই নদীর তীরে হয়েছিল। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো দ্য ব্রাহ্মণাস। তার মানে ঋগ্বেদ স্যার প্রথম তো ব্রাহ্মণাস না দেখার মানে ঋগ্বেদ পড়ছিলাম, কিন্তু এই যে সাহিত্যগুলোর মধ্যে প্রথম ঋগ্বেদের পুরো জায়গাটা দেখলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ব্রাহ্মণ অ্যান্ড আরিয়ান্স অ্যান্ড দ্য উপনিষদটাও দেখে নিই। তারপরে আমরা এক একটা বেদ সম্বন্ধেও জানবো। তারপরে যেটা জানবো সেটা হচ্ছে ঋগ্বেদিক সময়ে যে সোসাইটি, রিলিজিয়াস
আর ইকোনমিক সেক্টরগুলো আছে সেগুলো দেখবো। অ্যাকচুয়ালি আমরা যেটা পড়ছি আর্লি বেদিক পিরিয়ড, এই আর্লি বেদিক পিরিয়ডে দেখবো, যদিও আমরা স্যার এই যে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ আর যে তিনটে বেদ আছে এরা স্যার লেটার বেদিক পিরিয়ডেই এরা তৈরি হয়েছিল, লিখিত হয়েছিল, কিন্তু আর্লি বেদিক পিরিয়ডে কেবলমাত্র ঋগ্বেদের কথাই বলা ছিল। আর যদিও এই বেদকে তখন আর্লি বেদিক পিরিয়ডে শুনে শুনে মনে রাখা হতো, এই জন্য এর নাম ছিল শ্রুতি, ঠিক আছে। তো পরবর্তীকালে এটা লিখিত রূপ হয় যেটা লেটার বেদিক পিরিয়ড, আর এইগুলো সব স্যার লেটার বেদিক পিরিয়ডে তৈরি হয়েছিল, ঠিক আছে। তো তবু এইগুলোকে এখন এখন যেহেতু আমরা বেদিক লিটারেচারটা করে নিচ্ছি, সে বেদিক লিটারেচারের সাথে এটাও দেখে নিচ্ছি। তা ব্রাহ্মণ কি বলে, দ্য ব্রাহ্মণ এক্সপ্লেন দ্য হাইমস অফ বেদা। এটা আমরা আগেই বলেছি যে ব্রাহ্মণ যে হাইমস গুলো হতো ঋগ্বেদিক বা যজুর্বেদ বা অথর্ববেদ সামবেদ, এতে যে হাইমস গুলো থাকতো, যে স্তুতিগুলো থাকতো, যে ভজনগুলো থাকতো, এগুলোকে যে এক্সপ্লেন করতো তার নাম হচ্ছে স্যার ব্রাহ্মণ। এই ব্রাহ্মণাস এটা একটা স্যার টেক্সট, এই ব্রাহ্মণ তার মানে ব্রাহ্মণাস যে টেক্সট এটা সমস্ত বেদের সাথে অ্যাটাচ থাকতো, কারণ সমস্ত বেদেই স্যার হাইমস থাকতো, ওই স্তুতিগুলো থাকতো, ভজন থাকতো, এদেরকে ডিফাইন করার জন্য এটা থাকতো। অ্যান্ড এটা স্যাক্রিফাইস, দে আর রিটেন ইন প্রোজ অ্যান্ড রিচুয়ালিস্টিক ইন নেচার। এরা সাধারণত সেই প্রোজের মতো লেখা হতো, ডিফাইন করা হতো, জানো, এক্সপ্লেন করা হতো। অ্যান্ড এভরি বেদ হ্যাজ সেভারাল ব্রাহ্মণাস অ্যাটাচ টু ইট। প্রত্যেকটা বেদের সাথে ব্রাহ্মণ অ্যাটাচ থাকবে, কারণ প্রত্যেকটা বেদে হাইমস থাকতো, আর হাইমসকে ডিফাইন করার জন্য ব্রাহ্মণ থাকতো। মানে তুমি কখনো একটা ভজন খুললে বা স্তব্ধ খুললে সেটা তুমি বুঝতে পারছো না, সেটা এক্সপ্লেন করছে কি ব্রাহ্মণ, ওখানেই আছে, সেটাকে দেখে নিতে। তো নেক্সট হচ্ছে আরণ্যক। আরণ্যক আমরা বললাম যে আরণ্যক মানে হচ্ছে দ্য ফরেস্ট টেক্সট ওয়্যার কল্ড আরণ্যকা বিকজ দে ওয়্যার রিটেন মেনলি ফর দ্য হারমিটস অ্যান্ড দ্য স্টুডেন্ট লিভিং ইন জঙ্গল। জঙ্গলে যে হারমিটস এবং তাদের স্টুডেন্ট থাকতো, তাদের যে ওই সময়ের যে জীবনযাত্রা সেটা সম্বন্ধে স্যার আরণ্যকে বলা আছে। উপনিষদ কি বলেছে, উপনিষদের এজ এ দ্য উপনিষদ আর ফিলোসফিক্যাল টেক্সট। আর ফিলোসফিক্যাল টেক্সট, এই টেক্সটটা কি করতো, দে আর জেনারেলি কল্ড ইন বেদান্তা অ্যাজ দে আর রিটন, দে কেম টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য বেদা। তার কারণ এরা প্রত্যেকটা বেদের একদম শেষের দিকে উপসংহার হিসেবে লেখা থাকতো, সেটার নাম কি না, সেটার নাম হচ্ছে উপনিষদ। এই উপনিষদ কতগুলো আছে স্যার, 108টি উপনিষদ আছে। এটা পরীক্ষায় আসে যে উপনিষদের সংখ্যা কত, 108টি। এবং বৃহদারঙ্কা, এই বৃহদারঙ্কা যে উপনিষদ আছে এটা সব থেকে ওল্ডেস্ট উপনিষদ। বৃহদারঙ্কা যে উপনিষদটা আছে এটা উপনিষদের সব থেকে ওল্ডেস্ট উপনিষদ। তার মানে আমরা প্রথম ঋগ্বেদ মানে বেদ সংহিতা, তার সঙ্গে সঙ্গে যে সব আমরা বেদ দেখেছি, ব্রাহ্মণ দেখলাম, অরণ্যক দেখলাম, উপনিষদ দেখলাম। এইবার বেদের যে আলাদা যে পোর্শনস গুলো আছে ঋগ, সাম, যজুর, এগুলো দেখবো, দেন এদের সোশ্যালিটি সমস্ত কিছু আস্তে আস্তে অ্যাটাচ করবো, ঠিক আছে। নেক্সট আমরা এই বেদে যে ঋগ্বেদ কিসে কিসে কোন কোন উপনিষদের সঙ্গে যুক্ত আছে সেগুলো আমরা দেখে নিই। তাহলে আমরা দেখবো যে ঋগ্বেদের সঙ্গে যে অ্যাটাচড আছে উপনিষদ তার নাম আইতরিয় বা ঐতরীয়। যে ঐতরীয় যে উপনিষদ আছে সেটা মেনলি খুব ইম্পর্টেন্ট। ঐতরীয় উপনিষদ কোন বেদের সাথে যুক্ত, ঋগ্বেদের সাথে যুক্ত, সামবেদের সঙ্গে যুক্ত না চন্দোগা অ্যান্ড কেনা। চন্দোগা কেনা বলে দুটো উপনিষদ আছে যেগুলো কার সাথে যুক্ত না সামবেদের সঙ্গে যুক্ত। যজুর্বেদের সাথে যুক্ত স্যার বৃহদারঙ্কা বলে একটা উপনিষদ আছে, এটা সব থেকে আমরা বললাম বৃহদারঙ্কা, এটা সব থেকে ওল্ডেস্ট উপনিষদ। তাহলে উপনিষদের মধ্যে সব থেকে ওল্ডেস্ট উপনিষদ কি বৃহদারঙ্কা, যেটা কার সাথে যুক্ত যজুর্বেদের সাথে। অথর্ববেদের সাথে যুক্ত মুন্ডাক উপনিষদ। এই মুন্ডাক উপনিষদের সাথে আমাদের যে লেখা আছে সত্যমেব জয়তে, এই সত্যমেব জয়তে এটা কোথা থেকে পাই, মুন্ডক উপনিষদ অবস্থান করে কোথায় না অথর্ববেদের সঙ্গে অ্যাটাচড। তাহলে আমরা দেখবো স্যার সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া আছে, মুন্ডক উপনিষদ কার সাথে অ্যাটাচ স্যার না অথর্ববেদের সঙ্গে অ্যাটাচ, ঠিক আছে স্যার। বেদ কোন কোন উপনিষদের সাথে অ্যাটাচ ছিল সেটাও আমরা দেখলাম। নেক্সট আমরা দেখবো যে স্যার সামবেদ। তাহলে আমরা ঋগ্বেদ দেখেছি, এরপরে আমরা সামবেদ দেখব। এবং এই বাদবাকি যে বেদগুলো মানে এগুলো পুরো টোটালি আমরা যেটা করছি সেটা হচ্ছে বেদিক লিটারেচার। নেক্সট সামবেদে কি করবো না, সামবেদ ইজ ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স। তাহলে সামবেদটা কি না টোটাল ইন্ডিয়ান যে ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স হয় সেই ড্যান্স বা ক্লাসিক্যাল মিউজিক সম্বন্ধে সামবেদে লেখা আছে। দ্য বুক অফ ড্যান্স মানে কি সং, এখানে যে বিভিন্ন নৃত্য এবং গান এই সম্বন্ধে সামবেদে লেখা আছে। আর সামবেদ যতগুলো বেদ আছে তার মধ্যে সব থেকে ছোট বেদ, আর
এটাকে স্যার কি বলা হয়, এটা কম্পাইল বেদও বলা হয়। তার কারণ কি, অন্যান্য যে বেদ আছিল তার থেকে কিছু কিছু করে নিয়ে সামবেদে ঢোকানো হয়েছে। তার মধ্যে সব থেকে বেশি যেটা সামবেদে আছে সেটা হচ্ছে ঋগ্বেদ। সামবেদের মধ্যে 75 যে ভার্সেস আছে, 75 যে ভার্সেস আছে, এই ভার্সেস কেবলমাত্র অরিজিনাল সামবেদের, বাদ বাকি সব ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো সামবেদ সব থেকে ছোট বেদ, 4টে বেদের মধ্যে সব থেকে ছোট বেদ। তোমাকে যদি কোশ্চিনে পড়ে তুমি কি বলবে না সামবেদ, এবং সামবেদে অরিজিনাল ভার্সেস কত 75 আছে, বাদ বাকি সব ঋগ্বেদ থেকে নেওয়া আছে। এটাকে একটা কম্পাইল বেদও বলা হয়, তার কারণ অন্যান্য বেদ থেকে সামবেদে কিছু কিছু ভার্সেস ঢোকানো হয়েছে। তার মধ্যে সব থেকে বেশি সামবেদে যে ভার্সেস যার ব্যবহার করা হয়েছে তার নাম ঋগ্বেদ। নেক্সট, দ্য হাইমস অফ সামবেদ ওয়ার রিসাইটেড বাই উদগাত্রী। উদগাত্রী বলে, আচ্ছা আমরা যেমন বলেছিলাম স্যার, ঋগ্বেদের যে হাইমস গুলোকে রিসাইট করে তাকে বলা হয় হোত্রী, আর সামবেদের যে হাইমস গুলোকে রিসাইট মানে স্তপ্ত, ভজন, স্তুতি গান, এদেরকে যে রিসাইট করে তাদেরকে বলা হয় উদগাত্রী। ক্লিয়ার স্যার সামবেদ? নেক্সট দেখবো স্যার, এখানে মহাভারত এসে গেছে, যদিও মহাভারতটা আমরা পরে দেখব। এখানে যজুর্বেদ দেখবো। তো যজুর্বেদ হচ্ছে কি, আমরা প্রথমে দেখলাম স্যার যজুর্বেদ কি বলে। যজুর্বেদ হচ্ছে এ বুক অফ স্যাক্রিফিশিয়াল প্রেয়ার্স। যজুর্বেদ মানে এ বুক অফ স্যাক্রিফিশিয়াল প্রেয়ার্স, এ বুক অফ স্যাক্রিফিশিয়াল প্রেয়ার্স। এই যজুর্বেদে স্যার এটা একটা রিচুয়াল বেদ, মানে নিয়ম কানুন লেখা আছে। এখানে কিসের নিয়ম লেখা আছে সেটা ভালো করে বুঝে নাও। না, নিয়মটা যেটা লেখা আছে সেটা হচ্ছে যজুর্বেদে যে নিয়মটা লেখা আছে, আমরা সাধারণত ভালো করে বোঝো যে এই জায়গাটা একটু ডিফাইন করে নিতে হবে মাথায়। তার কারণ আমরা ঋগ্বেদে কি করেছি না, ঋগ্বেদে যেটা করেছি সেটা হচ্ছে যে ভগবানগুলো ছিল, যে বেদিক পিরিয়ডে যে গডস গুলো ছিল, সেই গডস গুলোকে উদ্দেশ্যে যে মন্ত্র তৈরি করা হতো, যে মন্ত্র গডসের উদ্দেশ্যে যে মন্ত্রগুলো হতো সেগুলো ঋগ্বেদে ডিফাইন করা আছে। এবং এই মন্ত্রগুলোকে তো আমরা যেমন তেমন করে পাঠ করতে পারবো না, তার জন্য কিছু রিচুয়ালস মানতে হবে, নিয়ম কানুন মানতে হবে। সেই নিয়মটা স্যার এই যজুর্বেদে আছে। ক্লিয়ার স্যার? বোঝা গেছে? এই যজুর্বেদ এটা কিছু শতপথ ব্রাহ্মণ কমেন্টারি, শুক্ল যজুর্বেদ। তো এখানে একটা ব্রাহ্মণ আছে, যে না ব্রাহ্মণ আছে, প্রত্যেকটা বেদের সাথে ব্রাহ্মণ যুক্ত। শতপথ ব্রাহ্মণ বলে একটা ব্রাহ্মণ আছে যেটা যজুর্বেদের সাথে যুক্ত, যেটা শুক্ল যজুর্বেদে কে এটা ডিফাইন করে। শুক্ল যজুর্বেদের যে ভার্সেস গুলো ছিল, এই হাইমস গুলো ছিল, সেগুলোকে এই শতপথ ব্রাহ্মণ ডিফাইন করে। ক্লিয়ার? ভেরিয়াস যে উপনিষদ, ভেরিয়াস উপনিষদের মতো কি কি পড়ে না, বৃহদাঙ্ক উপনিষদ, তাইতেরিয়া উপনিষদ, মৈত্রী উপনিষদ। এই মধ্যে সব থেকে এই যে অ্যাটাচ, যজুর্বেদের সব থেকে অ্যাটাচ হচ্ছে বৃহদারঙ্কা উপনিষদ। তাহলে বৃহদারঙ্কা উপনিষদ সব থেকে কার সাথে অ্যাটাচড হয় না, উপনিষদ, প্রত্যেকটা উপনিষদ এবং ব্রাহ্মণা সবার সাথে অ্যাটাচড হয়। তার মধ্যে বৃহদারঙ্কা উপনিষদ কার সাথে অ্যাটাচড হয় না, যজুর্বেদের সাথে। আর যতগুলো উপনিষদ আছে সব থেকে ওল্ডেস্ট উপনিষদ কোনটা, এই বৃহদারঙ্কা উপনিষদ। ক্লিয়ার? এটাও পরীক্ষায় আসে, বৃহদারঙ্কা উপনিষদ সব থেকে ওল্ডেস্ট। নেক্সট তারপরে আসবো, যজুর্বেদ ইজ ডিভাইডেড ইনটু 2 পার্টস। তাহলে যজুর্বেদ কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটা হচ্ছে শুক্লা যজুর্বেদ, আর একটা হচ্ছে শুক্লা যজুর্বেদ, আর একটা হচ্ছে কৃষ্ণা যজুর্বেদ। এই কৃষ্ণা যজুর্বেদকে ব্ল্যাক যজুর্বেদ বলা হয়, আর শুক্লাকে হোয়াইট। এই কৃষ্ণা যজুর্বেদ সাধারণত চলে তার দক্ষিণ ভারতে, আর শুক্লা যজুর্বেদ যেটা চলে সেটা উত্তর ভারতে। তো এই যজুর্বেদ যে দুটো পার্টস, একটা কৃষ্ণা যজুর্বেদ আর একটা শুক্লা যজুর্বেদ। কৃষ্ণা যজুর্বেদ দক্ষিণ ভারতে এটাকে স্যার পড়াশোনা করা হয়, আর উত্তর ভারতে যেটা চলে যজুর্বেদের সেটা হচ্ছে শুক্লা যজুর্বেদ। ক্লিয়ার? তো এই যে হাইমসকে রিসাইটেড করে দেখেন আধভারাস। আধভারাস মানে আমরা বলেছি স্যার ঋগ্বেদের যে 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 হাইমস গুলোকে রিসাইট করে তাকে কি বলে, তাকে বলা হয় হোত্রী। সামবেদে যে এই হাইমস গুলোকে রিসাইট করে তাকে বলা হয় উদগাত্রী, আর যজুর্বেদের যে হাইমস গুলোকে রিসাইট করে তার নাম আধভারাস। ঠিক আছে? নেক্সট আসবো স্যার দ্য অথর্ববেদ। অথর্ববেদ দ্য বুক অফ ম্যাজিক্যাল ফর্মুলা। এই অথর্ববেদে একটা উপবেদ আছে, তার নাম কি, যার নাম হচ্ছে আয়ুর্বেদ। তা অথর্ববেদের সাথে দুটো জিনিস খুব মেন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, যেটাকে হচ্ছে ম্যাজিক্যাল যে ফর্মুলাস গুলো, ব্ল্যাক ম্যাজিক, তুকতাক যেটাকে বলে, এখনকার দিনে যেটা করে, এখন নয় স্যার সারা জীবন ধরেই হচ্ছে, এই যে তুকতাক বলে যেটাকে,
হ্যাঁ, একে ও তুক করে দিল, তাক করে দিল, এই যে ফর্মুলাস গুলো, এগুলো সব স্যার অথর্ব বেদে আছে। আর অথর্ব বেদে এর সঙ্গে সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে স্যার আয়ুর্বেদ। এই আয়ুর্বেদ এবং তুকতাক এই দুটোই অথর্ব বেদের এক মেইন কন্টেন্ট। ক্লিয়ার স্যার? আর এখানে স্যার 730টা হাইমস আছে, আর তোমার 600 মন্ত্র আছে এবং 20টা বুকসে দেয়ার আর মেনলি উপনিষদ। এখানে যে প্রাইমারি উপনিষদগুলো আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্যার যেটাকে হচ্ছে মুন্ডাক উপনিষদ। তাহলে প্রথম কোশ্চিন হচ্ছে স্যার মুন্ডাক উপনিষদে আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে মুন্ডাক উপনিষদ এই লেখা আছে আমাদের সত্যমেব জয়তে এই কথাটা। আর এই সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। আর এই মুন্ডক উপনিষদ কোন বেদের সঙ্গে অ্যাটাচড? তুমি বলবে স্যার অথর্ব বেদের সাথে অ্যাটাচ। এটা পরীক্ষায় আসে, এটা এক্সাম। ক্লিয়ার স্যার? তাহলে হচ্ছে আমরা আয়ুর্বেদ এবং যতবার যদিও এইটা আমরা লেটার বেদিক পিরিয়ডেও পড়াবো, কিন্তু যেহেতু বেদিক লিটারেচার আমরা পড়ছি, তো বেদিক লিটারেচারের যে 4 ইউনিট ছিল সেই 4 ইউনিটসকে একসঙ্গে আমরা ডিফাইন করে দিচ্ছি। ক্লিয়ার স্যার? নেক্সট আসবো স্যার, এবার আসবো স্যার ঋগ্বেদিক। তার মানে আমরা যে 4 ইউনিটস পড়ে নিলাম, কি কি পড়লাম স্যার? প্রথম সংহিতা বা বেদ, বেদের 4টে ভাগ স্যার, ঋগ, সাম, যজুর্বেদ এন্ড অথর্ববেদ। নেক্সট স্যার আমরা দেখলাম এখানে ব্রাহ্মণাস ছিল, ব্রাহ্মণাও দেখলাম ব্রাহ্মণা কি জিনিসটা। হাইমসকে যে ব্যাখ্যা করে, এক্সপ্লেন করে, তাকে ব্রাহ্মণা বলে। তারপরে অরণ্যক দেখেছি। অরণ্যকটা কি না? অরণ্যক হচ্ছে যে সেই সময় যে হারমিটসরা, তাদের সন্ন্যাসী যারা যারা হচ্ছে জঙ্গলে বসবাস করতো, তাদের জীবনযাপন নিয়ে যে লেখা অরণ্যকে। অ্যান্ড উপনিষদ দ্য ফিলোসফিক্যাল টেক্সট, যেটা প্রত্যেকটা বেদের সাথেই অ্যাটাচড। এটা কি করে? এই ভার্সেসকে এক্সপ্লেন করে। ক্লিয়ার স্যার? নেক্সট এবার আসবো, আমরা ঋগ্বেদের কিছুটা ডিফাইন করেছিলাম, ঋগ্বেদের টাইম পিরিয়ডে যে দেবতাগুলো ছিল সেইগুলো, এবং ঋগ্বেদের সময় যে এটা আর্লি বেদিক পিরিয়ডে পড়াচ্ছি স্যার আজকে। এই ঋগ্বেদের সময় যে পলিটি ছিল সেইটাকে আমরা এবার দেখবো। তাহলে লিটারেচার হলো অ্যান্ড ঋগ্বেদিক আমরা সেখানে ডিফাইন করেছি। দেন এর সোসাইটি, পলিটি, ঋগ্বেদিক পিরিয়ডে, আর্লি ঋগ্বেদিক পিরিয়ডে সোসাইটি, পলিটি অ্যান্ড ইকোনমিক সেক্টর, রিলিজিয়াস, এটা নিয়ে করবো, তাহলে কমপ্লিট হবে। তো আর্লি বেদিক পিরিয়ড কমপ্লিট হয়ে যাবে আজকে। দেন কোশ্চিনস আছে স্যার, কোশ্চিনও দেখে নেবে। তো এইটা ফার্স্ট, অ্যান্ড এন যে সেকেন্ড ক্লাস হবে এর এই পুরো ঋগ্বেদিক, আর্লি ঋগ্বেদিকের যত কোশ্চিন সেটাও দিয়ে দেওয়া হবে। আর এই পিডিএফ যদি তুমি কালেক্ট করতে চাও তাহলে তুমি রয়্যাল জিএস স্টাডি ইউটিউব চ্যানেল, এই রয়্যাল জিএস স্টাডির নামে তুমি টেলিগ্রাফে যাবে, রয়্যাল জিএস স্টাডি তো করবে, সেখানে এর পিডিএফ পেয়ে যাবে। নেক্সট তারপরে আছে পলিটি অফ ঋগ্বেদ, দ্য কুলা। ঋগ্বেদের সব থেকে ফার্স্ট যে ইউনিট ছিল তার নাম কুলা। এই কুলটা কি? দ্য ফ্যামিলি। কুল কি? দ্য কুল কি? ফ্যামিলি ওয়াজ দ্য বেসিস অফ বোথ সোশিয়াল অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশনস। তাহলে এই যে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশনস ছিল তার মধ্যে সব থেকে ফার্স্ট ইউনিট হচ্ছে কি? কুল। দ্য কুলা হচ্ছে দ্য ফ্যামিলি। তাহলে কুল মানে কি? ফ্যামিলি। এবার কুলের হেড গিয়ে মানে ফ্যামিলির হেড গিয়ে কুলপা, ফ্যামিলির হেডকে কি বলে বলা হতো? কুলপা। নেক্সট হচ্ছে স্যার গ্রাম, দ্য ভিলেজ। গ্রামের যে হেড হতো তাকে বলা হয় গ্রামিনী। অ্যান্ড ভিস, ভিস মানে ক্লেন, যদিও ক্লেন মানে স্যার বংশ, এখানে ভিস ডিফাইন করা হয়েছে, অনেকগুলো ছোট ছোট গ্রাম নিয়ে তৈরি হয়েছে একটা ভিস। এই ভিসের অধিপতিকে বলা হয় ভিসপতি। নেক্সট তারপরে জন, দ্য পিপল, একে যা হেড থাকতো তার নাম গোপা বা গোপতি। অ্যাকচুয়ালি গোপা বা গোপতি এর নামটা এসেছে গরুকে যারা সংরক্ষণ করতো, দায়িত্ব নিত, প্রোটেক্ট করতো, তাদেরকে গোপা বা গোপতি বলে। এরাই পরবর্তীকালে রাজা হতো, রাজন হতো রাষ্ট্রে। এবং রাষ্ট্র, দ্য কান্ট্রি, রাজন, হিজ মেনলি ডিউটি ওয়াজ দ্য প্রোটেক্ট টু পিপল অ্যান্ড ক্যাটল অফ হিজ ট্রাইব। তার সময়ে যে তার ট্রাইবে যে ক্যাটল এবং যে মানুষগুলো থাকতো, রাজার দায়িত্ব কি? তাহলে আগে এটা বলে নিই স্যার, ঋগ্বেদিক পিরিয়ডে পলিটিকে যদি ভাগ করা হয় প্রথমে কি? ফ্যামিলি। প্রথমে ফ্যামিলি, যাকে কুলা বলা হয়। এই কুল বা ফ্যামিলি এর হেড হচ্ছে কুলপা। নেক্সট হচ্ছে কয়েকটা ফ্যামিলি নিয়ে তৈরি হতো স্যার ভিলেজ, যেটাকে বলা হয় গ্রামা, যার হেড হতো গ্রামিনী। কয়েকটা গ্রাম নিয়ে তৈরি হতো ভিস, যার নাম হচ্ছে, যার হেড হতো ভিসপতি। কয়েকটা ভিস নিয়ে তৈরি হয় জন, জনের হেড হতো গোপা। কয়েকটা জন নিয়ে তৈরি হয় রাষ্ট্র, রাষ্ট্রের হেড হতো কে? মানে রাজন। এই রাজার দায়িত্ব কি ছিল? রাজার দায়িত্ব তিনটে ছিল। এক হচ্ছে গোপা থেকেই রাজা হতো, যিনি গোপা হতেন তিনি পরবর্তীকালে রাজা হতেন। গোপার দায়িত্ব কি ছিল না? প্রোটেক্ট অফ ক্যাটল অফ দ্যাট ট্রাইব। ওই যে ট্রাইবগুলো ছিল তাদের ক্যাটলকে প্রোটেক্ট করা হতো, প্রোটেক্ট করার যে দায়িত্ব ছিল সেটা হচ্ছে এর মধ্যে ছিল। নেক্সট এর একটা না, এটা দেখা গেছে যে এই যে রাজার যে ক্যাটল হতো সেই ক্যাটলগুলোকে রাজার দায়িত্ব, তার মানে ক্যাটলকেও প্রোটেক্ট করা, তাদের ট্রাইবকেও প্রোটেক্ট করা।
এবং সঙ্গে সঙ্গে কি না ভগবানের উদ্দেশ্যে মানে যে 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 সোসাইটি ছিল সেই সোসাইটির যে মানুষজন থাকতো, সেই মানুষজন যে ট্রাইবের মানুষজন থাকতো তাদের ভালো কামনার জন্য, তাদের তাদের যাতে ভালোভাবে থাকতে পারে সেই সব দেখাশোনা করার জন্য, দেখাশোনা তো করতোই, তার সঙ্গে সঙ্গে ভগবানের উদ্দেশ্যে প্রেয়ার্সও করতো কেবলমাত্র রাজন। ক্লিয়ার স্যার? তো যজ্ঞ করতো রাজন, যাতে তার ট্রাইবের যত পিপলস আছে তারা সবাই যেন ভালো থাকে। নেক্সট, এটা রাজার দায়িত্ব ছিল মেনলি। এই সময় মেটাল ওয়্যার ইউজড ইন ওয়েপন্স, তারা মেটাল ইউজ করতো অ্যাকচুয়ালি। এবার দেখো রাজাকে সাহায্য করার জন্য দুজন অফিসিয়াল নিয়োগ হতো। তো ফার্স্ট অফিসার, রাজাকে সাহায্য করার জন্য দুটো অফিসিয়াল নিয়োগ হতো। একটা ফার্স্ট র্যাঙ্কিং অফিসিয়াল, তার নাম কি? তার নাম হচ্ছে স্যার ফার্স্ট র্যাঙ্কিং পুরোহিত। তাহলে এই রাজাকে হেল্প করার জন্য দুটো অফিসার্স নিয়োগ করা হতো, তখন অফিসিয়ালস যদি বলতাম। তো প্রথম হচ্ছে কি পুরোহিত, রাজাকে পরামর্শ দেওয়ার জন্য। আর দুই হচ্ছে সেনানি। সেনানি কি? দ্য কমান্ডার ইন চিফ। যে কমান্ডার ইন চিফ যাকে সেনানি বলা হতো, এই সেনা কি করতো না রাজাকে হেল্প করতো, যুদ্ধ বিগ্রহে সাহায্য করতো। আর বাদ বাকি সব জায়গাতে তাকে পুরোহিত হেল্প করতো, কিছু ভালো বুদ্ধি দিয়ে কিভাবে ট্রাইবগুলো চালাবে, কিভাবে প্রোটেক্ট করবে নিজেকে। এবং এখানে যুদ্ধবিগ্রহের জন্য স্যার যেহেতু যুদ্ধবিগ্রহ হতো, তাহলে ওয়েপন্স ব্যবহার হতো। আর ওয়েপন্সগুলো সাধারণত মেটালের ব্যবহার ছিল। প্রথম তো আমরা স্যার হরপ্পা সিভিলাইজেশনে তামা পেয়েই গেছি, আর ভেদিক সিভিলাইজেশনে আমরা এসে পড়বো আয়রন। তো আয়রন এখানে খোঁজ পাওয়া যায়, আয়রনের খোঁজও পাওয়া গেছে। তো আয়রন এবং তামা এই দুটোই মেটাল ইউজ হতো এটা ওয়েপন্স তৈরি করার জন্য। এই রাজার অ্যাসেম্বলিজ হতো, দুটো অ্যাসেম্বলিজ তৈরি করতো। একটা হচ্ছে স্যার সমিতি আর একটা সভা। এই সমিতি আর সভা এই দুটোর মধ্যে স্যার সভাকে বলতো অ্যাজ এ কোর্ট অফ জাস্টিস। সভাতে যত এই ট্রাইবের মধ্যে কিছু প্রবলেমস হতো, সেই প্রবলেমসগুলোকে ওভারকাম করার জন্য এই সভা ইউজ করা হতো, মানে এটাকে কোর্ট অফ জাস্টিস বলা হতো। এখানে আইন কানুন তৈরি করা এবং কেউ যদি আইন ভাঙে সেটাকে নিয়ে এখানে আলোচনা করা, তার শাস্তি দেওয়া, এইগুলো সব কোথায় হতো? স্যার সভাতে হতো। এই সভা আর সমিতি এই দুটোর মধ্যে ওমেন্সরা কেবলমাত্র এই সভাতে যোগদান করতে পারতো, তাও আবার খুব কম ভাবে, খুব বেশি ভাবে নয়। তাহলে এটা একটা কোশ্চেন হয় যে ওমেন্সরা সাধারণত কোথায় যোগদান করতে পারতো, সভা না সমিতিতে? তুমি বলবে সভাতে। দেন সমিতি আমি দেখবো এ রিলিজিয়াস রিচুয়ালস, প্রেয়ার্স, ফিলোসফিক্যাল টপিকস, দ্য ইলেকশনস এন্ড রি-ইলেকশনস অফ দ্য কিং, এই সব জিনিস নিয়ে যে সব টপিকস নিয়ে আলোচনা হতো সেটা কোথায়? সেটা সমিতিকে রিলিজিয়াস রিচুয়ালস, ধার্মিক যে রিচুয়ালস গুলো, নিয়ম কানুনগুলো, সেগুলো কি পালন করা হবে, কি পালন করা হবে না, সেই সব নিয়ে আলোচনা হতো এই সমিতিতে। প্রেয়ার্স হতো এখানে ফিলোসফিক্যাল টপিকস কিছু নিয়ে আলোচনা করা হতো। অ্যান্ড দ্য ইলেকশনস এন্ড রি-ইলেকশনস, রাজার জন্য যে রিলেকশনস এন্ড রি-ইলেকশনস হবে সেটা নিয়ে ওখানে আলোচনা করা হতো, এটার নাম সমিতি। এখানে মহিলারা যোগদান করতে পারতো না। নেক্সট দেখবো দ্য ঋগ্বেদিক পলিটি ওয়াজ নর্মালি মোনার্চিক্যাল এন্ড সাকসেশন হিয়ার হেরিডিটারি। মানে কি স্যার, এই যে সময় রাজা অ্যাকচুয়ালি পলিটি ছিল কি নর্মালি মোনার্চিক্যাল, মানে এখানে রাজাই এই পলিটির মেন সর্বা। তাহলে মানে রাজতন্ত্র ছিল মোনার্চিক্যাল, অ্যান্ড সঙ্গে এটা হেরিডিটিও ছিল। হেরিডিটি মানে রাজার ছেলেই রাজা হবে। তো উত্তরাধিকারী সূত্রে যার বাবা রাজা থাকবে তার ছেলে পরবর্তী সময় রাজা হবে। এটা স্যার বেদিক পিরিয়ডেও ছিল, আর্লি বেদিক পিরিয়ড। নেক্সট আমরা দেখবো স্যার সোসাইটি। তাহলে আমরা দেখলাম স্যার পলিটি, অ্যান্ড দেন সোসাইটি দেখবো। সোসাইটি নিয়ে একটু দেখি দেখানোর মধ্যে। দ্য ঋগ্বেদিক সোসাইটি কম্প্রাইজ অফ 4 বর্ণাস। তাহলে ঋগ্বেদিক সোসাইটি 4টে বর্ণ নিয়ে তৈরি, একটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এন্ড শূদ্র। এই বর্ণের কথা কোথায় পাওয়া গেছে স্যার? পুরুষাসুক্তায় কোথায় দেখতে পাই? দশম মণ্ডল। দশম মণ্ডল কার মণ্ডল? না ঋগ্বেদিক। তাহলে ঋগ্বেদে দশম মণ্ডলে পুরুষাসুক্তার মধ্যে আমরা বর্ণ সিস্টেম পাই। এই বর্ণ সিস্টেমটা স্যার এই সোসাইটিকে মধ্যে কম্প্রাইজ করে। সোসাইটির মধ্যে এই বর্ণ সিস্টেমই সব থেকে বেশি লাগু ছিল। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এন্ড শূদ্র, এর মধ্যে তোমাকে যে কেউ একটা কোশ্চিন করলে যদি বলে শূদ্র স্যার কোথা থেকে আমরা খবর পাই? শূদ্র ঋগ্বেদ থেকে। শূদ্রের এই নামটা কোথা থেকে আমরা পাই? ঋগ্বেদ থেকে খবর পাই। শূদ্র ইজ দ্য ফার্স্ট মেনশন ইন দ্য বুক অফ দ্য লাস্ট এডিশন দশম মণ্ডল ঋগ্বেদ। তাহলে শূদ্রর আমরা এই শূদ্রের যে মেনশন, এই শূদ্রকে মেনশন করা হয়েছে কোথায়? না দশম মণ্ডল অফ ঋগ্বেদ। দশম মণ্ডলে কে আছে স্যার? পুরুষাসুক্তা, তার মানে ওর মধ্যে আছে। The child marriage, সোসাইটিতে চাইল্ড ম্যারেজ ওয়াজ নট অ্যালাউড। এই সোসাইটিতে কোনো চাইল্ড ম্যারেজ হতো না। তার মানে আর্লি ঋগ্বেদিক পিরিয়ডে সোসাইটিতে সামাজিকভাবে কোনো
চাইল্ড ম্যারেজ হতো না। নেক্সট, দ্য ফাদার্স প্রপার্টি ওয়াজ ইনহেরিটেড বাই সন। তার মানে কি ফাদার্সদের প্রপার্টি হতো, বাবার যে জমি জায়গা যে প্রপার্টি হতো সেগুলো উত্তরাধিকার সূত্রে সন্তানরাই পেত। ক্লিয়ার স্যার? এটাও ছিল। অ্যালকোহলিক ড্রিঙ্কস সোডা অ্যান্ড সোমা ওয়্যার অলসো কনজিউমড। এই সময় দুটো ড্রিঙ্কেরই ব্যবহার হতো, একটা সোডা আর একটা সোমা, একটা পাম গাছ থেকে তৈরি হতো। ঠিক আছে। নেক্সট, মিল্ক অ্যান্ড ইটস প্রোডাকশনস ইজ ইম্পর্টেন্ট পার্ট অফ ডায়েট। এই সময় যেসব খাবারগুলো ছিল, যে ফুডসগুলো ছিল, সেগুলোর মধ্যে স্যার হুইট, বার্লি এগুলো তো ছিল, তার মধ্যে মিল্ক সব থেকে ইম্পর্টেন্ট হয়ে উঠেছিল এই সময়। কারণ এই মিল্ক, কারণ গরুকে এখানে সব থেকে মেন প্রায়োরিটি দেওয়া হতো ঋগ্বেদিক পিরিয়ডে, এবং এই মিল্কের যে কিছু প্রোডাক্ট হতো সেগুলো ডায়েটের জন্য ব্যবহার করা হতো। দেয়ার বাই ওমেন পোয়েটস লাইক, এখানে কিছু ওমেন সোসাইটিতে কিছু সোসাইটি, তার মানে এখান থেকে বোঝা যায় স্যার ঋগ্বেদিক পিরিয়ডে, লেটার ঋগ্বেদিক পিরিয়ডে স্যার আর্লি ঋগ্বেদিক পিরিয়ডে ওমেন্সের ভালো, মানে ওমেন্সের যে সামাজিকভাবে তাদের ঠিকঠাক ছিল, কিন্তু লেটার ঋগ্বেদিক পিরিয়ডে ওমেন্সদের অবস্থান সামাজিকভাবে নিচু হয়ে যায়, কিন্তু আর্লি ঋগ্বেদিক পিরিয়ডে এটা ওপরে ছিল। তো এখানে দেখবো দেয়ার আর ওমেন পোয়েটস লাইক, যেটা ছিল আপলা, বিশ্বম্ভরা, ঘোষা, লোপামুদ্রা। তাহলে লোপামুদ্রা, বিশ্বম্ভরা, ঘোষা, আপলা এরা ছিল ওই সময়ে মহিলা পোয়েট ছিল। তার মধ্যে তো স্যার এই যে লোপামুদ্রা, ইনি কিছু হাইমসকে হাইমসকে উপস্থাপন করতো এই লোপামুদ্রা, ইনি কিছু হাইমস লিখে ডিনোট করেছেন। নেক্সট এদের ফুডের মধ্যে স্যার ফ্রুটস, হুইট, বার্লি অ্যান্ড সঙ্গে ছিল মিল্ক ইম্পর্টেন্ট। ক্লিয়ার স্যার? এটা ছিল স্যার বেদিক সোসাইটি। এর মধ্যে এইখান থেকেই দেখা যায় এটা সোসাইটি, তুমি দেখবে এখানে মেয়েদের অবস্থান খুব ভালো ছিল। আর্লি বেদিক পিরিয়ড, সোশ্যাল লাইফ, সোসাইটি, স্ট্যাটাস অফ ওমেন, মেয়েরা এই সময় মোটামুটি সমাজে একটা ঠিকঠাক জায়গায় ছিল, কিন্তু লেটার বেদিক পিরিয়ডে এর মেয়েদের অবস্থান আবার ডাউন হয়ে যায়। নেক্সট, পরে আসবো ইকোনমিক কন্ডিশনস। এখানে ইকোনমিক কন্ডিশনের মধ্যে স্যার তো প্রথমেই দেখো গরুর চিহ্ন আছে স্যার, গরু দেখানো আছে, তার মানে কি ইকোনমিক ডিফাইন হতো স্যার বেসিক্যালি কাউকে দিয়ে। তো ঋগ্বেদিক আরিয়ান্স ওয়্যার পাস্তোরাল। প্রথম তো এদের ইকোনমিক্স কি ছিল, মেনলি এরা কৃষিকাজ জানতো না, এরা ছিল পশুপালন করতো। তার মানে ঋগ্বেদিক সময়ে বা বৈদিক পিরিয়ডে মেন অকুপেশন, যদি তোমাকে কোশ্চিনে পড়ে মেন অকুপেশন কি, হরপ্পান সিভিলাইজেশন মেন অকুপেশন এটা ছিল কৃষিকাজ, কিন্তু এখানের মেন অকুপেশন কি ছিল, পশুপালন। স্যার এটা খুব ইম্পর্টেন্ট, পাস্তোরাল মানে পশুপালন পিপল, এন্ড দেয়ার মেন অকুপেশনস ওয়াজ দ্য ক্যাটল রিয়ারিং। তার মানে ক্যাটলকে পশু হিসেবে দেখে তাকেই পালন করা এবং রিয়ারিং করা, এটা ছিল মেন। ওয়েলদি পিপল আর কল্ড গোমাত। যারা অ্যাকচুয়ালি ওয়েলদি পিপল, যারা ধনী ব্যক্তি হতো তাদেরকে কি বলা হতো, গোমাত। কিন্তু কোশ্চেনটা হচ্ছে স্যার ওয়েলদি পিপল কাদেরকে বলা হতো, ওয়েলদি পিপল যাদের কাছে গরু বেশি থাকতো। তার মানে যেটা আর্লি ঋগ্বেদিক পিরিয়ডে, এই ঋগ্বেদিক পিরিয়ডে যাদের কাছে সব থেকে বেশি গরু থাকতো তাদেরকে বলা হতো গোমাত। ঠিক আছে, তারা সব থেকে ধনী হতো, আর ধনীদেরকে কি বলা হতো, গোমাত। অ্যান্ড কাউকে এই ঋগ্বেদিক পিরিয়ডের সময় বলা হতো আগন্না। তো কাউ ঋগ্বেদিক পিরিয়ডে গরুকে কি বলা হতো, আগন্না। ঠিক আছে, ঋগ্বেদিক পিরিয়ডে কাউকে কি বলা হতো স্যার, আগন্না মানে কি, নট টু বি কিল্ড, যাকে কোনোদিন মারা যাবে না। তো এটা ঋগ্বেদিক পিরিয়ডের গরুর নাম ছিল কি, আগন্না। এটা পরীক্ষায় আসে। ব্যাটল হতো স্যার গাভিস্তি, সার্চ ফর কাউ। তার মানে এখানে একটা কোশ্চেন হয় স্যার, এখানে যে যুদ্ধটা হতো, এই যুদ্ধ মানে আর্লি ঋগ্বেদিক পিরিয়ডে যুদ্ধটা হতোই স্যার গরু কার কাছে, গরুর অবস্থান কার কাছে থাকবে, কোন ট্রাইবের কাছে বেশি গরু থাকবে, কম গরু থাকবে, গরু দখল, মানে কাউকে নিয়েই এরা যুদ্ধ বিগ্রহ করতো। যেই যুদ্ধটা হতো তার নাম গাভিস্তি, ব্যাটেলটার নাম ছিল কি, গাভিস্তি। কাউকে নিয়ে যে ব্যাটেল হতো তাকে গাভিস্তি বলা হতো। ডটাররা গরুকে লালন পালন আর রিয়ারিং এর জন্য ব্যস্ত থাকতো। তা মিলচার অফ কাউস, তো এরা কে করতো, গরুর যে দুধ দোয়া এইটা করতো স্যার ডটার, এই জন্য একে দুহিত্রী বলা হতো, দুহিত্রী। ঠিক আছে, ডটারকে কি বলা হতো, মেয়েকে কি বলা হতো, দুহিত্রী। এরা গরুর সঙ্গেই সাধারণত থাকতো এবং তাদের ভরণ পোষণ, দোয়া এইসব সব মেনটেন করতো।
দ্য মেইন অকুপেশনস ওয়াল ক্যাটল রিয়ারিং, মানে পাস্তোরাল পশুপালন তুমি বলতেই পারো, এখানে আর ক্যাটল রিয়ারিং যদি থাকেননি ঠিক আছে, নাহলে স্যার পশুপালন পাস্তোরাল। ট্রেডিং করতো এরা, সাধারণত বিনিময় প্রথা ছিল। তো এখানে ব্যবসা বাণিজ্য কম বেশি চলতো, সেটা কিসের মাধ্যমে, না বিনিময় প্রথার মাধ্যমে, ঠিক আছে। অ্যান্ড এই বিনিময়ের মধ্যে ছিল নিস্ক। নিস্ক কি, এটা একটা গোল্ড। তাহলে এই ঋগ্বেদিক পিরিয়ডে গোল্ডকে কি নামে ডাকা হতো স্যার, নিস্ক বলে ডাকা হতো। আর এটা স্যার নিস্কটা অ্যাকচুয়ালি আরেকটা জিনিস, এটা একটা স্যার অর্নামেন্টস, কিসের না মেয়েদের গলার অর্নামেন্টস হিসেবে এই নিস্ক রাখা থাকতো। তাহলে নিস্ক কি না অ্যাকচুয়ালি অর্নামেন্টস মেয়েদের গলা, যেটা কি ধাতুর তৈরি ছিল, যেটা গোল্ড। পরবর্তীকালে এটা বিনিময় প্রথার মধ্যে একটা অন্যতম, কাউ অ্যান্ড নিস্ক, এটা বিনিময় প্রথার মধ্যে একটা অন্যতম জায়গা দখল করেছিল, সেটা হচ্ছে নিস্ক। তার মানে ঋগ্বেদিক পিরিয়ডে গোল্ডকে আমরা কি বলতাম, না গোল্ডকে আমরা বলতাম নিস্ক, ঠিক আছে। এটা কি ছিল অ্যাকচুয়ালি, এটা ছিল মেয়েদের গলার অর্নামেন্টস। ক্লিয়ার স্যার? এটা ছিল স্যার আমাদের ঋগ্বেদিক পিরিয়ড। অ্যান্ড ঋগ্বেদিক পিরিয়ডে আমরা রিলিজিয়ান দেখবো এরপরে। নেক্সট আমরা দেখবো রিলিজিয়ান। তো এই রিলিজিয়ানে দেখবো তাহলে আমরা ঋগ্বেদিক পিরিয়ডের কি কি করলাম পার্ট, না ঋগ্বেদিক পিরিয়ডে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এদের লোকেশনস, অরিজিন অফ আরিয়ান্স। অ্যান্ড দেন করলাম কি না, দেন করলাম আমরা দ্য বেদিক লিটারেচার। বেদিক লিটারেচারে 4টে ইউনিটস আছে, তার মধ্যে সংহিতা বা বেদা, অ্যান্ড দেন ব্রাহ্মণা অ্যান্ড অরণ্যক অ্যান্ড উপনিষদ, এগুলোকেই ডিফাইন করেছি এগুলো কি জিনিস। অ্যান্ড দেন ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ অ্যান্ড সামবেদ, এদেরকে নিয়েও ছোট্ট করে দেবেন, যদিও এটা আমরা পরবর্তী বেদিক পিরিয়ডে আমরা এই 4টে বেদ নিয়ে করবো, ঋগ্বেদটাই এখন এখানে করা হচ্ছে। এবং পরবর্তী সময়ে এই ঋগ্বেদের যে সোসাইটি, পলিটি, ইকোনমিক অ্যান্ড রিলিজিয়াস, এটা নিয়ে আলোচনা। এইটা পুরো আজকের যে ক্লাস, এটা হচ্ছে আর্লি বেদিক টাইম পিরিয়ডের ক্লাস। এটা অ্যাকচুয়ালি চলছে কত থেকে, না এটা 1500 বিসি থেকে স্যার 1000 বিসি পর্যন্ত। তার মানে আমরা আজকে যে ক্লাসটা করছি 1500 বিসি থেকে 1000 বিসি পর্যন্ত, যেটা আর্লি ঋগ্বেদিক পিরিয়ড বলা হয়। অ্যান্ড লেটার ঋগ্বেদিক পিরিয়ড যেটা হয় সেটা 1000 বিসি থেকে স্যার 600 বিসি পর্যন্ত হয়, ঠিক আছে স্যার? ক্লিয়ার? তো এই ক্লাসটা স্যার আমরা 1500 বিসি থেকে 1000 বিসি, মানে আমরা পার্ট করেছি দুটো পার্টকে, একটা 1500 বিসি থেকে 600 বিসি, তার মধ্যে দুটো পার্টে পার্ট হয়। একটা 1500 বিসি থেকে 1000 বিসি পর্যন্ত যেটাকে বলা হয় আর্লি ঋগ্বেদিক পিরিয়ড, অ্যান্ড 1000 বিসি থেকে 1000 বিসি থেকে 600 বিসি পর্যন্ত যেটাকে বলা হয় লেটার ঋগ্বেদিক পিরিয়ড। ক্লিয়ার? নেক্সট আমরা দেখবো এ রিলিজিয়াস। তো ডিউরিং ঋগ্বেদিক টাইম দ্য গডস ওয়ার্শিপ ওয়্যার জেনারেলি দ্য পার্সনিফাইড পাওয়ার অফ নেচার। তো এখানে মেনলি কি হতো না, আর্লি ঋগ্বেদিক পিরিয়ডে যে নেচারের যে পাওয়ার তাকেই পুজো করা হতো, তার উদ্দেশ্যেই পুজো করা হতো, ঠিক আছে। এইভাবে স্যার এই ঋগ্বেদিক পিরিয়ডে মোট 33 খানা গড ছিল, ঠিক আছে। তো দেয়ার ওয়্যার নিয়ারলি 33 গডস। তাহলে ঋগ্বেদিক টাইমে কতগুলো গড ছিল স্যার? 33 গডস। দ্য মোস্ট পপুলার গড কে ছিল স্যার এই সময়? আর্লি ঋগ্বেদিক পিরিয়ডে মোস্ট পপুলার গড ওয়াজ ইন্দ্র। ইন্দ্রকে স্যার এই ঋগ্বেদিক টাইমে পুরন্দর বলা হয়। তাহলে ইন্দ্রের নাম কি ছিল ঋগ্বেদিক পিরিয়ডে? পুরন্দর। এটা পরীক্ষায় আসে স্যার, ইন্দ্রের নাম ঋগ্বেদিক সময়ে কি নাম ছিল? পুরন্দর। আর মেইন গড কে ছিল স্যার? ইন্দ্র। নেক্সট আমরা দেখবো অগ্নি অ্যান্ড বরুণা। তো প্রথম হচ্ছে ইন্দ্রকে দেখবো, দ্য গড অফ রেন। ইন্দ্রকে না গড অফ রেন। তো 250টি বেদিক যে হাইমস আছে আর ডিভোটেড টু হিম। তার মানে ঋগ্বেদের এই ঋগ্বেদিক পিরিয়ডের সব থেকে মেইন গড কে ছিল ইন্দ্র, যাকে ওই সময় কি বলা হতো? পুরন্দর। এর উদ্দেশ্যে 250টি হাইমস বা স্তোত্র বা স্তব্ধগান বা ভজন এর উদ্দেশ্যে লিখিত হয়েছিল। তাহলে এটা পরীক্ষায় আসে না, ঋগ্বেদিক 250 বেদিক হাইমস আর ডিভোটেড টু ইন্দ্রা, ইন্দ্রের জন্য উদ্দেশ্যে লেখা হয়েছিল। অগ্নি দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট গড। তাহলে সব থেকে ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট গড কে? না ইন্দ্র। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট গড হচ্ছে অগ্নি। অগ্নি 200 ঋগ্বেদ হাইমস আর ডিভোটেড টু হিম। তাহলে অগ্নির জন্য কত উদ্দেশ্যে কতগুলো হাইমস ডিভোট করা হয়েছিল? না ডিভোট করা হয়েছিল স্যার 200 হাইমস বা স্তব্ধ বা স্তুতি গান। তো অগ্নির উদ্দেশ্যে 200টি স্তব্ধগান লিখিত হয়েছিল। অগ্নি দ্য ইন্টারমিডিয়েট বিটুইন দ্য পিপল অ্যান্ড গড। তো এই গড এবং পিপল, গডস দ্য ইন্টারমিডিয়েটার বিটুইন দ্য গডস অ্যান্ড দ্য পিপল। অগ্নি কে ছিল না মানুষ এবং ভগবানের মধ্যস্থতাকারী। এই জন্য হোম যজ্ঞ তৈরি করা হতো, মানে হোমের মাধ্যম দিয়ে তুমি ভগবানের সাথে কানেক্ট করো। তো এটা অগ্নি করতো।
and Varun, the god of water, the third important god. The third important god ছিল Varun. Surya was worshipped in 5 forms. সূর্য মোট 5টা ভাবে পূজিত হতো সূর্যকে। এটা কে কে? সূর্য, সাবিত্রী, মিত্রা, পুষান এন্ড অদিতি। সাবিত্রী কি ছিল? দ্য গড অফ লাইটস। তাহলে সাবিত্রী কি না? গড অফ লাইটস, অ্যান্ড দ্য ফেমাস গায়ত্রী মন্ত্র ইজ অ্যাড্রেস টু হার। এটা কোশ্চেন হয়। তাহলে সাবিত্রীকে উদ্দেশ্য করে একটা মন্ত্র তৈরি করা হয়েছিল, যার নাম কি? গায়ত্রী মন্ত্র। এটা কে তৈরি করেছিল? এটা তৈরি করেছিল স্যার বিশ্বামিত্র। তো গায়ত্রী মন্ত্র ওয়াজ কম্পোজড বাই বিশ্বামিত্র। আর এটা কোথায় আছে না? ঋগ্বেদেই আছে। তো কততম মণ্ডলে? গায়ত্রী মন্ত্র আছে 3য় মণ্ডলে। ঋগ্বেদের 3য় মণ্ডলে গায়ত্রী মন্ত্র আছে, অ্যান্ড দ্য গায়ত্রী মন্ত্র ওয়াজ কম্পোজড বাই স্যার কে? বিশ্বামিত্র। ঠিক আছে। অ্যান্ড দেন পুষান। পুষান পুষানকে না, পুষান দ্য গড অফ ম্যারেজ। গড অফ কে? ম্যারেজ। ম্যারেজের দেবতা কে ছিল? পুষান। অ্যান্ড সোমা দ্য মুন। 114টি হাইমস স্যার। সোমা মানে কি? সোমা মানে চাঁদ, যেটাকে মুন বলা হয়। তো এই সোমা 114টি হাইমস টু অ্যাট্রিবিউট টু সোমা, দ্যাট ইজ ওয়াই 9th মন্ডল ইজ কল্ড দ্য সোমা মন্ডল। ঋগ্বেদের যে যতগুলো মন্ডল ছিল তার মধ্যে আমরা দেখেছি স্যার 2 থেকে 7 মন্ডলকে গোত্র বলা হয়। প্রথম মন্ডল আর দশম মন্ডল লাস্ট এডিশন। দশম মন্ডল এটা কার সাথে যুক্ত না? এটা হচ্ছে পুরুষা সূত্রের সাথে যুক্ত। এবং সপ্তম মন্ডলে কি আছে? 10 রাজন ব্যার। অ্যান্ড আমরা দেখছি স্যার এই যে 9th মন্ডল, এই 9th মন্ডল ইজ কল্ড সোমা মন্ডল। এখানে 114টি হাইমস অ্যাট্রিবিউট করা আছে টু সোমাকে। ক্লিয়ার? তো এটা সোমা। অ্যান্ড রুদ্র দ্য গড অফ অ্যানিমালস। গড অফ অ্যানিমালস কাকে বলা হয়? রুদ্রকে। অ্যান্ড অশ্বিন দ্য গ্রেট মাদার অফ গডস। গডস এর গ্রেট মাদার কাকে বলা হয়? অশ্বিন। There was no animal worship. এখানে কোনো পশুর কোনো পুজো হতো না। ঠিক আছে। there was no animal worship. এখানে কোনো পশুর পুজো হতো না। এই ছিল স্যার রিলিজিয়ন। তাহলে রিলিজিয়নের মধ্যে তুমি দেখলে এই অপশনগুলো আছে। তাহলে নেক্সট হচ্ছে আমরা দেখেছি এটা টোটাল। তো এটা হচ্ছে রিলিজিয়ন। আর এইটাই স্যার বেদিক পিরিয়ড বা বেদিক যে সময়, এই বেদিক সময়ের টোটাল বেদিক মানে ঋগ্বেদিক পিরিয়ডে টোটাল সামাজিক, অর্থনৈতিক, ধার্মিক এবং তোমার রাজনৈতিক সমস্ত কিছু নিয়ে এবং বেদিক সাহিত্য নিয়েও আমরা আলোচনা করলাম। এটা একটা ক্লাস যেটা আর্লি বেদিক পিরিয়ডকে ইন্ডিকেট করে, যেটা টাইম হচ্ছে স্যার 1000 BC থেকে 1500 BC থেকে 1000 BC। এটাকে বলা হয় আর্লি বেদিক টাইম। অ্যান্ড একদম শেষে আমরা 1500 থেকে 1000 থেকে 600 BC পর্যন্ত পোস্ট বেদিক পিরিয়ড পড়বো। ঠিক আছে। এটা নেক্সট ক্লাস হবে। এর একটা স্যার আর্লি বেদিক পিরিয়ডের একটা কোশ্চিনস আছে, কোশ্চিনটা পরে তোমরা দেখে নেবে, ক্লাসেই হবে। ঠিক আছে। নেক্সট ক্লাস অফ। আমরা করবো দ্য বেদিক এজ।